Recording in progress. তো আজকে হচ্ছে 12ই আগস্ট 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 11তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 11তম ক্লাস। তো গতদিন আমরা ফৌজদারি মামলার ক্ষেত্রে ফৌজদারি মামলার অনুসন্ধান বা বিচার কোথায় অনুষ্ঠিত হবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছিলাম 177 থেকে 189 ধারায়। তো আজকে আমরা শুরু করব চার্জ। ফৌজদারি কার্যবিধিতে চার্জ সম্পর্কে আলোচনা করছে 221 থেকে 240 ধারা পর্যন্ত। তো এটা আমরা বইয়ে পড়ার আগে আমি আপনাদের একটা এডিশনাল পেজ দিলাম, এটা আমরা একটু দেখব। তো চার্জ কতদিন বলেছিলাম, চার্জ হচ্ছে একটা ফৌজদারি মামলায় এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে সেটার উপর ভিত্তি করে চার্জ গঠিত হয়। আর যদি এটা দেওয়ানি মামলা হতো তাহলে এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে সেটার উপর ভিত্তি করে ইস্যু গঠিত হয়। অর্থাৎ দেওয়ানি মামলায় যেটাকে বলে ইস্যু বা বিচার্য বিষয়, ফৌজদারি মামলায় সেটাকে বলে চার্জ বা অভিযোগ। তো এই চার্জ আমাদের ফৌজদারি মামলার ক্ষেত্রে এই চার্জ গঠনের দায়িত্ব হচ্ছে আদালতের। চার্জ গঠন করবে কে? আদালত। জেআর মামলার ক্ষেত্রে যখন আমলি আদালত পুলিশ রিপোর্ট গ্রহণ করে মামলা বদলি করে দেয়, আবার সিআর মামলার ক্ষেত্রে যখন সকল আসামি হাজির হয় তখন মামলা যখন বদলি করে দেয় তখন বিচারিক আদালতে গিয়ে প্রথমে আপনার অব্যাহতির আবেদন শুনানি এবং চার্জ গঠন এই দুইটা একই দিনে অনুষ্ঠিত হয়। অর্থাৎ আসামি চার্জ গঠনের আগে সে মামলার দায় হতে অব্যাহতির আবেদন করে একটা ডিসচার্জের শুনানি হয়, সেটা আমরা পরে আসতেছি। আর আদালত যদি আসামিকে ডিসচার্জ না দেয় তাহলে সেই ক্ষেত্রে শুনানি হয় আপনার চার্জ শুনানি। আদালত আসামিকে জিজ্ঞেস করে যে তানভীর, আপনার বিরুদ্ধে 323, 324, 325, 379 ধারায় চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ, এই কথাটাকে জিজ্ঞাসা করা হয়। সে যদি বলে আমি দোষী বা নির্দোষ যাই হোক না কেন, আদালত তার বিরুদ্ধে চার্জ গঠন করে তার বিচার শুরু করতে পারে। অর্থাৎ ফৌজদারি মামলার ক্ষেত্রে আপনার ফৌজদারি মামলার ক্ষেত্রে চার্জ গঠনের আগে যেটা সেটাকে বলে অনুসন্ধান, এবং চার্জ গঠনের পরে যেটা সেটাকে বলা হচ্ছে কি বিচার। অর্থাৎ চার্জ গঠনের পরেই একটা ফৌজদারি মামলার বিচার কার্যক্রম শুরু হয়। বিচার কার্যক্রম শুরু হয় কিভাবে বুঝবেন? যখন সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয় তখন এটাকে বলা হচ্ছে বিচার। আর এর এর আগ পর্যন্ত আদালত যা যা করলো, জামিন শুনানি, রিমান্ড আবেদন শুনানি, আইনজীবীর মাধ্যমে হাজিরা, মোটামুটি ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, যা 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 ওই যে আপনার হুলিয়া ক্রোক, এই সব ফাংশন কার? আমলি আদালতের। তো দেখেন, তো আমরা একটু পড়া শুরু করি এখানে যে ফৌজদারি কার্যবিধিতে অভিযোগ চার্জ বা অভিযোগ। ফৌজদারি কার্যবিধিতে অভিযোগের কোনো নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়নি। তারপরে দেখেন, ধারা 4(1) গ অনুযায়ী অভিযোগ বলতে একাধিক শিরোনাম সম্বলিত অভিযোগের যে কোনো শিরোনামকে অন্তর্ভুক্ত করে। চারের যে সংজ্ঞাটা দিছে 4(1) গ, এটা অ্যাকচুয়ালি চার্জের সংজ্ঞা না। এখানে আপনারে যে কথা বলছে এটা বুঝতে গেলে আপনার এক জীবন শেষ হয়ে যাবে এই কথা বুঝার। দেখেন, একাধিক শিরোনাম সম্বলিত অভিযোগের যে কোনো শিরোনামকে অন্তর্ভুক্ত করে, এটা আমি কি বুঝবো? আপনি আপাতত বুঝেন, আপনি পরীক্ষার খাতায় যদি আমরা লিখি যে চার্জের সংজ্ঞা দিছে কত ধারায়, 4(1) ক ধারায়। চার্জ বলতে কারে বোঝায়? যে মামলার এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে সেটাই বলে কি চার্জ। কথা শেষ। তারপরে দেখেন, চার্জ হচ্ছে কোনো ব্যক্তির বিরুদ্ধে দেওয়া নির্দিষ্ট অভিযোগের একটি সংক্ষিপ্ত বিবৃতি, যাতে ওই ব্যক্তি প্রাথমিকভাবে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে জানার অধিকারী। চার্জের মাধ্যমে একজন আসামি জানতে পারে যে তার বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা অভিযোগ গঠিত হয়েছে। চার্জ গঠন হলো ফৌজদারি কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এটি বিচার পর্যায়, আন্ডারলাইন করেন এটা, এটা বিচার পর্যায় থেকে তদন্তকে পৃথক করে। তো যদি আপনাকে বলে কোনটি বিচার পর্যায় থেকে তদন্তকে পৃথক করে, কোনটি? চার্জ। তাই অপরাধ অনুযায়ী সাবধানতার সাথে চার্জ গঠন করা উচিত। ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 221 থেকে 240 ধারা পর্যন্ত অভিযোগের বিষয়বস্তু গঠন এবং আদালতের ক্ষমতা বর্ণনা করা হয়েছে। তো যদি আপনাকে বলে যে চার্জ গঠন করা হয় বা চার্জ সম্পর্কিত বিধিবিধান আছে ফৌজদারি কার্যবিধির কত ধারা থেকে কত ধারায়? 221 থেকে কত ধারা বলেন? 240। আচ্ছা, চার্জ গঠন করার দায়িত্ব কার? আদালত। এখন
এখানে আমরা আরেকটু দেখি যে ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করেন 227 ধারা অনুযায়ী রায় ঘোষণার পূর্বে, এটা বললেন রায় ঘোষণার পূর্বে যে কোনো সময় পর্যন্ত আদালত অভিযোগ বল দিবেন পরিবর্তন বা নতুন অভিযোগ গঠন করতে পারে। এটার অর্থ শুনেন, একজন ব্যক্তির বিরুদ্ধে চুরির অপরাধে চার্জ গঠন হয়েছে। চুরি আমরা ধরে নিই আপনারা জানেন না, চুরির চার্জ গঠন হয় 379 ধারায়। এর মামলা বিচার চলতে চলতে জানা গেল যে সে চুরির সাথে সাথে একজনকে হত্যাও করছে, কিন্তু তার বিরুদ্ধে কিন্তু হত্যার চার্জ গঠন করা হয় নাই। তখন যখন জানা গেল যে সে চুরির সাথে সাথে হত্যাও করছে, তখন ওই ওই 379-র সাথে আর একটা নতুন চার্জ গঠন করতে পারে। কত ধারায়? 302 ধারায়। কারণ হত্যা হচ্ছে 302 ধারায়, কিন্তু যখন মামলাটা শুরু হয় তখন কিন্তু 302 ছিল না। তাহলে রায়ের আগ পর্যন্ত যে কোনো সময় কি করা যায়? চার্জ। এটা পরিবর্তন না, এটা হলো নতুন অভিযোগ গঠন। বুঝতে পারছেন? আর পরিবর্তন কখন জানা গেল যে সে চুরি করে নাই, সে আসলে বিশ্বাস ভঙ্গ করছে। সে আসলে কি করছে? বিশ্বাস ভঙ্গ। তাহলে 379 বাদ দিয়ে 406 চার্জ গঠন করা যায়, এটার বলে পরিবর্তন। তাহলে আপনি নতুন ধারা যোগ করেন, নতুন ধারা যোগ মানে নতুন চার্জ গঠন, বা যে চার্জ ছিল সেটা পরিবর্তন করে আর একটা ধারা লেখেন। এটা যাই করেন না কেন, এটা করতে হবে কখন? রায় ঘোষণার আগ পর্যন্ত। কত ধারায় বলছে? তাহলে আপনারা এখান থেকে প্রশ্ন আসবে যে চার্জ কখন পরিবর্তন করা যায়? রায় ঘোষণার পূর্ব পর্যন্ত। কত ধারায়? 17 ধারায়। 227 ধারায় কি কি করা যায়? পরিবর্তন বা নতুন অভিযোগ গঠন। ধন্যবাদ। দেখেন, তবে এরূপ প্রতিটি পরিবর্তন বা সংযোজন আন্ডারলাইন করেন আসামিকে পড়ে শোনাতে ও বোঝাতে হবে। আপনি যখন কোনো চার্জ পরিবর্তন করবেন বা যখন নতুন কোনো চার্জ গঠন করা হবে, তখন আসামিরে বলতে হবে যে আপনার বিরুদ্ধে এত ধারার পরিবর্তে এত ধারার চার্জ গঠন করা হলো, বা আপনার বিরুদ্ধে এত ধারা তো ছিলই, সাথে নতুন আর একটা ধারায় চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ? কি ভাই? পরিবর্তন আর নতুন গঠন তো একই বিষয় না? এক বিষয় কেন? পরিবর্তন মানে আপনারে বিরিয়ানি খাইতে দিছিল, বিরিয়ানি বাদ দিয়ে বললো যে পোলাও খাও, এখন আর বিরিয়ানি দিব না। এটা হলো পরিবর্তন। নতুন কিছু খাইলেন কেমনে? ওটা তো আপনি খাইতেই পারলেন না, নতুন তো পরের কথা। পোলাও, এটা হলো পরিবর্তন। হ্যাঁ, আর হলো বিরিয়ানি তো খাবেন, এই বিরিয়ানির সাথে তোমার ভাতও খাইতে হবে, এটা হলো নতুন অভিযোগ। হ্যাঁ, পরিবর্তন মানে ছিল। আচ্ছা, উল্লেখ্য যে আন্ডারলাইন কেন অভিযোগটি, এটা এখান থেকে প্রশ্ন আসে, ইংরেজিতে বা আদালতের ভাষায় লিখতে হবে, লিখিত হতে হবে। চার্জের ভাষা হবে ইংরেজি অথবা আদালতের ভাষা। এখান থেকে প্রশ্ন আসে যে চার্জের ভাষা কি? তা চার্জের ভাষা হবে ইংরেজি ভাষা বা আদালতের ভাষা। আদালত, বুঝতে পারছেন? আর আর 164-এর ভাষা হবে আসামির ভাষা, আদালতের ভাষা বা ইংরেজি ভাষা। এটা ভাষাটা মনে রাখতে হবে। আচ্ছা, উপযুক্ত আলোচনা থেকে বোঝা যায় যে চার্জ একটি লিখিত বিবরণ, যাতে একজন অভিযুক্ত ব্যক্তি কর্তৃক, আন্ডারলাইন করবেন, কৃত অপরাধের সময়, স্থান, প্রকৃতি এবং যে ব্যক্তি বা বস্তুর বিরুদ্ধে অপরাধ করা হয়েছে তার বর্ণনা, এবং আইনে যে ধারার অধীনে আসামিকে অভিযুক্ত করা হয়েছে তা উল্লেখ থাকবে। চার্জে উল্লেখ থাকে যে অপরাধটা কখন করছে, কোন সময় করছে, কোন স্থানে করছে, কোন আইনের অধীনে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হতো। এই বিস্তারিত সবকিছু থাকে কোথায়? চার্জ। আচ্ছা, এখন আমরা চলে আসি, দেখেন, চার্জের উপাদান। আমাদের লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে চার্জ কি, চার্জের উপাদান সমূহ আলোচনা করুন। তো এটা অ্যাকচুয়ালি আপনি যদি পড়েন লিখিত পরীক্ষার প্রশ্ন হয়ে যাবে, যে অভিযোগ নামায় বা চার্জে যে সকল বিষয় উল্লেখ করতে হবে। এটার আরেক নাম বলা যেতে পারে কি? চার্জের কি বলেন তো? উপাদান। চার্জের বিষয়বস্তু সম্পর্কে ফৌজদারি কার্যবিধির 221 থেকে 223 ধারা পর্যন্ত বলা হয়েছে। অর্থাৎ চার্জের যে উপাদান, এটা আলোচনা করা হয়েছে 221 থেকে কত? 223। উক্ত ধারা অনুযায়ী একটি অভিযোগনামায় নিম্নলিখিত বিষয় সমূহ উল্লেখ করতে হবে। কি কি? আমরা প্রথমে 1 নাম্বার দেখি, চার্জে অপরাধের বিবরণ থাকবে। অপরাধের নির্দিষ্ট নাম উল্লেখই যথেষ্ট। চার্জে উল্লেখ থাকবে আপনি চুরি করছেন, যে অমুকের বিরুদ্ধে চুরির চার্জ গঠন করা হলো। এখন সে কিভাবে শীত কাটে চুরি করছে, নাকি পকেট মারে চুরি করছে, নাকি গরুর গোয়াল থেকে গরু নিয়ে গেছে, এই বিস্তারিত বিবরণের দরকার নাই। বলা হবে আপনার বিরুদ্ধে চুরির চার্জ গঠন করা হলো। এই কারণে বলছে যে অপরাধের নির্দিষ্ট নাম উল্লেখই যথেষ্ট। 2 নাম্বার দেখেন, যে ক্ষেত্রে অপরাধের নির্দিষ্ট নাম নাই সেই ক্ষেত্রে
সেই অপরাধের সংজ্ঞা এমন ভাবে উল্লেখ করতে হবে যাতে আসামি তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে সুস্পষ্ট বুঝতে পারে। ধরেন অনেক অপরাধ আছে যে অপরাধের কোনো সুনির্দিষ্ট নাম নাই, তাহলে যে অপরাধের সুনির্দিষ্ট নাম নাই তাহলে আসামিরে বুঝাই দিতে হবে যে তুমি এই অপরাধ করছো, এই অপরাধের জন্য তোমার এই ধারায় চার্জ গঠন করা হয়েছে। এখন আপনার কাছে মনে হইতে পারে যে অনেক অপরাধের নাম নাই, তার অর্থ কি? হ্যাঁ, নাম নাই থাকতে পারে। ধরেন আমি যদি এইভাবে বলি যে আমাদের দণ্ডবিধিতে অনেকে দেখবেন যে একটা খারাপ অপরাধ আছে, অনেকে পাকিস্তানে বা কিছুদিন আগে বাংলাদেশেও একটা, যে একজন ব্যক্তি সে মৃতদেহের সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করে। তো এখন আমাদের দণ্ডবিধি যদি আপনি তন্ন তন্ন করে খুঁজেন, কোথাও মৃতদেহের সাথে যদি কেউ অবৈধ কাজ করে এর শাস্তি কিন্তু নাই, এবং এই অপরাধের নামও দণ্ডবিধিতে স্পেসিফিক্যালি নাই। তাহলে এটার শাস্তি কেমনে দেওয়া যায়? এর শাস্তি দেওয়া যায় দণ্ডবিধির ওই যে 377 দ্বারা, যে আনন্যাচারাল অফেন্সেস অথবা ধর্মবিরোধী অপরাধ, ওই যে 295 ক থেকে এইটা। তখন যদি কেউ ব্যক্তি কোনো অপরাধ করে তার বিরুদ্ধে দণ্ডবিধি বলবে যে আপনি অমুকের সাথে এই ধরনের অপরাধ করতেন, তাই আপনার বিরুদ্ধে এত ধারা চার্জ গ্রহণ করা হলো, যেহেতু এই অপরাধের কোনো কি নাই, সুনির্দিষ্ট নাম নাই। আচ্ছা, যদি সুনির্দিষ্ট নাম থাকতো তাহলে ও বলতাম যে চুরি করতে। চুরি একটা সুনির্দিষ্ট, চুরি করলেই আমরা অনেক কিছু বুঝে নেই, বিস্তারিত বিবরণ দেওয়ার দরকার নাই। 3 নাম্বার, যে আইন বা যে ধারা অনুসারে অপরাধ করা হয়েছে তার উল্লেখ করা হয়েছে তা চার্জে উল্লেখ করতে হবে। দেখেন, যে আইন বা যে ধারা অনুসারে অপরাধ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে, আপনি কোন আইন অনুসারে অপরাধ করছেন? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, নাকি নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, নাকি যৌতুক নিরোধক আইন, নাকি নারী ও শিশু নির্যাতন দমন আইন, নাকি বিশেষ অপরাধ আইন, বিশেষ ক্ষমতা আইন? কোন আইনের কোন ধারা অনুযায়ী অপরাধটা করেছেন সেটা কি থাকতে হবে। এটা তারে বলে আপনার বিরুদ্ধে এত সালের এই আইনের এত ধারা অনুযায়ী চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ। আচ্ছা, তারপরে দেখেন আসামির আন্ডারলাইন করবেন পূর্ববর্তী দণ্ডের ঘটনা, তারিখ ও স্থান উল্লেখ করতে হবে। মানে যে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হলো, ওই আসামি যদি এর আগে কোনো প্রকার অপরাধে কি থেকে থাকে, দণ্ডিত হয়ে থাকে। ধরেন একজন চুরির মামলা বিচার হচ্ছে, সে এর আগে সে আগে একটা কি মামলা চুরি করেছিল, তাহলে সে যদি নট অনলি চুরি অন্য কোনো অপরাধেও যদি সে দণ্ডিত থাকে, তার পূর্ববর্তী দণ্ডের ঘটনাও ওই বিষয়বস্তু সম্পর্কে উল্লেখ থাকবে কিসে? চার্জে। তারপরে দেখেন চার্জের মধ্যে অভিযোগকৃত অপরাধের সময় বা স্থান সম্পর্কে উল্লেখ থাকবে, কোন সময় কোন স্থানে চুরি করেছেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাত 11টার সময় চুরি করছে, তাইলে উল্লেখ থাকবে যে কোন সময় করছে আর কোন স্থানে করছে। আচ্ছা, 6 নম্বরটা দেখেন, আসামিকে যখন অপরাধমূলক বিশ্বাসভঙ্গের আন্ডারলাইন করেন অথবা অসাধুভাবে অর্থ আত্মসাতের অভিযোগে চার্জ গঠন করা হয়েছে, তখন সম্পূর্ণ দফা আন্ডারলাইন করবেন, সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না করে আন্ডারলাইন করবেন যে পরিমাণ টাকা সম্পর্কে অপরাধ করা হয়েছে মোটামুটি ভাবে তাই, এবং যে তারিখ সময়ের মধ্যে অপরাধ করা হয়েছে তা উল্লেখ করলেই হবে। আন্ডারলাইন করবেন, তবে প্রথম থেকে শেষ তারিখের ব্যবধান 1 বছরের বেশি হবে না। 3টে স্টার দেন, আমি ব্যাখ্যা দিই। দেখেন, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ আমি বলছিলাম যে আপনি, আপনার সাথে একজনের একটা বিশ্বাসের সম্পর্ক আছে, একটা চুক্তিগত সম্পর্ক আছে। আপনার অফিসের একজন স্টাফ, সে যদি দীর্ঘদিন যাবত আপনার অফিসে চাকরি করে, গোটা অবস্থায় আপনার অফিসের বিভিন্ন মালামাল সে আস্তে আস্তে সরাই ফেলতেছে, বা টাকা আস্তে আস্তে সরাই ফেলতেছে, এটার বলে আত্মসাৎ। এটার বলে কি? আত্মসাৎ। আর যেহেতু আত্মসাৎটা করেছেন একটা বিশ্বাসের সম্পর্কে থাকা অবস্থায়, তখন সেই আত্মসাৎটা হয়ে যাবে অপরাধজনক বিশ্বাস। এখন ধরেন এই জায়গা বলতেছে কি, যে যদি অপরাধজনক বিশ্বাসভঙ্গ বা অসাধুভাবে অর্থ আত্মসাতের মামলা হয়, তাহলে কয় তারিখ কত টাকা মোট আত্মসাৎ করছে এটা এক্সাক্ট অ্যামাউন্ট না লিখলেও হবে, লিখতে হবে আনুমানিক এত টাকা, এবং নির্দিষ্ট তারিখ না লিখলেও হবে। নির্দিষ্ট তারিখ লিখলে তো ডেফিনেটলি ভালো, কিন্তু না লিখলেও হবে, বলবে যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে সে এত টাকা আত্মসাৎ করছে বা বিশ্বাসভঙ্গ করছে, বা এত টাকার সম্পত্তি আত্মসাৎ করেছে। কিন্তু বাট এই যদি এত তারিখ থেকে এত তারিখ, এটার ব্যবধান আবার কয় মাসে বেশি হবে না? 1 বছর বা কত মাস? 12 মাস। তাহলে আমাদের এখান থেকে এই প্যারাটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসবে যে কোন ধরনের অপরাধের ক্ষেত্রে চার্জের সুনির্দিষ্ট তারিখ উল্লেখের দরকার নাই। অপরাধজনক বিশ্বাসভঙ্গ, আর একটা হচ্ছে কি অসাধুভাবে আত্মসাৎ। অথবা বলতে পারে যে কোন ধরনের অপরাধের ক্ষেত্রে সুনির্দিষ্ট তারিখ উল্লেখের দরকার নাই, তবে
ওই তারিখের প্রথম থেকে শেষ দিনের ব্যবধান কয় দিনের বেশি হবে না? কয় দিনের বসে বলেন? 1 বছরের বেশি হবে না। বুঝতে পারছেন কিনা? আচ্ছা, তারপরটা দেখেন, কিছু কিছু অপরাধ এটা বলতেন কি উপায়ে, কিছু কিছু অপরাধ কি উপায়ে সংগঠিত হয়েছে তা চার্জে উল্লেখ করতে হবে। আন্ডারলাইন করেন: প্রতারণা, মিথ্যা সাক্ষ্যদান, সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা দান, ইত্যাদি। একটু বুঝেন। দেখেন, একটু আগে আমি আপনাদের বলছি যে যদি কোনো অপরাধের সুনির্দিষ্ট নাম থাকে তাহলে নাম উল্লেখ করলেই যথেষ্ট। ওই অপরাধটা কোন উপায়ে করছে তা বলার দরকার নাই। যদি থাকে খুন করছে, খুন, খুন তারে কোপায় করছে, গুলি দিয়ে করছে না পানি ঢালি দিয়ে করছে, এটা লেখার দরকার নাই। জাস্ট কি লিখবে, অমুক অমুককে খুন করছে। বা চুরি করছে, সেটা কি গাছে বেয়ে চুরি করছে নাকি পকেটের চুরি করছে না গোয়াল ঘরের করছে, এটা বিস্তারিত বিবরণ লেখার দরকার নাই। জাস্ট অপরাধের নাম লিখলেই হবে। বাট এই 323 ধারায় বলছে যে কিছু কিছু অপরাধ আছে শুধু নাম লিখলে হবে না, এই অপরাধটা কি উপায়ে করছে এটারও বিস্তারিত বিবরণ লাগবে। এই অপরাধগুলো কি কি? 1 নাম্বার দেখেন, প্রতারণা। প্রতারণাটাকে আপনি ছদ্মবেশে করতেন নাকি কোন উপায়ে করতেন, এই প্রতারণার সাথে সাথে ওটার বিস্তারিত বিবরণও কি থাকতে হবে। মিথ্যা সাক্ষ্যদান, মিথ্যা সাক্ষ্যদানটা কি আপনি আদালতে দিছেন না অন্য কোনো কার্যক্রমে দিছেন, এটাও কি থাকতে হবে, উল্লেখ থাকতে হবে। বুঝতে পারছেন? সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা দান, কোন ধরনের সরকারি কর্মচারীদের আপনি দায়িত্ব পালনে বাধা দিচ্ছেন, সেটা কি পুলিশ, আর্মি, নেভি, এয়ারফোর্স নাকি অন্য কেউ, কিভাবে দিচ্ছেন, এটা আপনার ওখানে শুধু অপরাধের নামের সাথে সাথে ওটাও উল্লেখ থাকতে হবে। তাহলে এই তিনটা আপনি মনে রাখবেন। 323 ধারায় যদি আসে যে কোন কোন নিম্নের কোন অপরাধের ক্ষেত্রে কি উপায়ে সংগঠিত হয়েছে সেটাও লেখা লাগবে, নাহলে চার্জ গঠনে ভুল, চার্জ গঠন হবে না, ঠিকঠাক মতো হবে না। কি কি অপরাধ? প্রতারণা, মিথ্যা সাক্ষ্য দানার একটা কি, সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা দেন। দেখেন, এইভাবে যদি বলে একজনের বিরুদ্ধে চার্জ গঠন করতে, আদালত বলছে আপনার বিরুদ্ধে প্রতারণা চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ? তাহলে এই যে যে প্রতারণা, এই এতটুকু পর্যন্ত যদি বলা হয় যে প্রতারণা চার্জ গঠন করা হলো, এই এই চার্জ গঠনটা কি ঠিক হয়েছে কিনা বলে। সে কি উপায়ে প্রতারণা করছে সেটা কিন্তু তারে কি বলে নাই। তো অবশ্যই এই জায়গা প্রতারণা কি উপায়ে করছে সেটা কি থাকতে হবে, উল্লেখ থাকতে হবে। এবং এই কথাটাই বলা হয়েছে কত ধারায়? 223 ধারায়। তো আপনি ধারা মনে না রাখতে পারলে ওই তিনটা অপরাধ আমার মনে রাখতে হবে: প্রতারণা, মিথ্যা সাক্ষ্য দান, আর একটা হলো সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা দেন। তাহলে আমরা দেখি আহ আপনি চার্জের আমরা কি কি উপাদান পেলাম। চার্জে আমরা প্রথম উপাদান পেলাম অপরাধের বিস্তারিত বিবরণ থাকবে, বিবরণ না দিলে নাম দিলেই যথেষ্ট। যে অপরাধের নাম নাই তার বিস্তারিত ভাবে বুঝাই দিতে হবে কিভাবে ঘটছে। তারপরে যে আইন অনুসারে চার্জ গঠন করা হয়েছে সে আইনের ধারা, তারপরে কোন স্থানে কোন সময় করছেন এটা বিস্তারিত বিবরণ, পূর্ববর্তী দণ্ড পাইলে সেই দণ্ড। তারপরে যদি অপরাধটা হয় বিশ্বাসভঙ্গ বা অর্থ আত্মসাৎ, তাহলে এটা কিভাবে করছে সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না করলেও হবে, তবে তারিখের ব্যবধান কয়দিনে বেশি হবে না, 1 বছর বেশি হবে না। কিছু কিছু অপরাধ আছে শুধু নাম লিখলেই হবে না, কি উপায় অপরাধটা সংগঠিত হয়েছে সেটাও লিখতে হবে। সেটা কি কি? প্রতারণা, মিথ্যা সাক্ষ্যদান, আর সরকারি কর্মচারীকে কি বলেন, দায়িত্ব পালনে বাধা। কে বুঝেন না এতটুকু বলেন তো? আচ্ছা, আমরা 224 ধারা দেখবো। দেখেন, ধারা 224 চার্জে উল্লেখিত শব্দের অর্থ আন্ডারলাইন করে দিই। ফৌজদারি কার্যবিধি 224 ধারা মতে যে আইন অনুসারে অপরাধ দণ্ডনীয়, চার্জে উল্লেখিত শব্দের অর্থ সেই আইন অনুসারে করতে হবে। এটার কাহিনী কি, এটার অর্থ কি? আপনি যে আইন অনুসারে চার্জ গঠন করবেন সেই আইন অনুসারে ওই শব্দের ব্যাখ্যা যেভাবে দেওয়া হয়েছে সেইভাবে মানতে হবে। যদি আপনি চার্জে ধর্ষণের মামলাটা যদি চার্জ গঠন হয় নারী ও শিশু নির্যাতন দমন আইনে, তাহলে ধর্ষণের সংজ্ঞা বা ধর্ষণের বিধিবিধান নারী শিশু নির্যাতন দমন আইনে যেভাবে আছে সেটাই অনুসরণ করতে হবে। এক্ষেত্রে দণ্ডবিধির সাহায্য নেওয়া যাবে না। যদি দণ্ডবিধির অধীন চার্জ গঠন করেন তাহলে দণ্ডবিধিতে যা আছে সেটাই মানতে হবে, অন্য আইনে কি আছে এটা মানা যাবে না। বুঝেন কিনা? ধর্ষণের মামলার বিচার দণ্ডবিধিতেও হয়, আবার কি
নারী ও শিশু নির্যাতন দমন আইনেও হয়। এখন তাহলে মনে রাখবেন যে যে আইন অনুসারে চার্জ গঠন করা হবে সে আইনে যে শব্দের ব্যাখ্যা দেওয়া হয়েছে সেই শব্দের ব্যাখ্যা সেই আইন অনুসারেই করতে হবে, অন্য কোনো আইনের অন্য কোনো আইনের সহায়তা নেওয়া যাবে না। এটা বলছে কত ধারায়? 224 ধারায়। আচ্ছা, তো আমরা এই চার্জে ভুলের ফলাফল এটা পড়ার আগে একটু সেকেন্ড পেজে চলে আসেন। আমরা দেখবো চার্জ পরিবর্তন বা নতুন চার্জ গঠনের ফলাফল, এই জায়গায় একটু আসেন, এই পাশে গেছেন। চার্জ পরিবর্তন বা নতুন চার্জ গঠনের ফলাফল আমরা জানি যে একটু আগেই পড়লাম যে 227 ধারায় বলছে চার্জ পরিবর্তন বা নতুন চার্জ গঠন করা যায় কত ধারায়? 227 ধারায়। কখন? রায় ঘোষণার পূর্ব পর্যন্ত যে কোনো সময়। দেখেন তাহলে আরিফ সাহেব, এই যে ধারা 227 দেখেন, যখন আদালত চার্জ পরিবর্তন করতে পারে ফৌজদারি কার্যবিধি 227 ধারা মতে আদালত রায় ঘোষণার পূর্বে, আন্ডারলাইন করেন, রায় ঘোষণার পূর্বে যে কোনো সময়, আন্ডারলাইন করবেন, চার্জ পরিবর্তন করতে পারে বা নতুন চার্জ গঠন করতে পারে। চার্জের এরূপ পরিবর্তন হলে প্রত্যেকটি পরিবর্তন বা সংযোজন আসামিকে পড়ে শোনাতে হবে বা বোঝাতে হবে। তাহলে যদি আসে যে চার্জ পরিবর্তন করা যায় কখন? রায় ঘোষণার পূর্বে যে কোনো সময়। কত ধারায়? 227 ধারায়। 227 ধারায় কি কি পরিবর্তন, কি কি করা যায়? পরিবর্তন অথবা সংযোজন। আচ্ছা, এখন এই জায়গায় আসামির প্রতিকার কেটে দিয়ে লেখেন সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার। নট অনলি আসামি, এই জায়গায় রাষ্ট্রপক্ষ সংক্ষুব্ধ হতে পারে। ও মোর্শেদ সাহেব, লিসনেন, লিসেন, শুনেন। চার্জ গঠনে যদি চার্জে যদি পরিবর্তন আনা হয় অথবা যদি নতুন চার্জ গঠন করা হয় তাহলে সংক্ষুব্ধ এটা আসামিও হতে পারে রাষ্ট্রপক্ষও হতে পারে। আসামি কেমনে হয়? ধরেন তার বিরুদ্ধে চার্জ গঠন করছিল চুরিতে, তো চুরির সাজা ধরেন 3 বছর, 379 ধারায়। কয়দিন পরে ওই চুরির সাজার সাথে সাথে আরো ওই আপনার দস্যুতার চার্জও গঠন করছে, দস্যুতার সাজা ধরেন 10 বছর সশ্রম। তাহলে এই জায়গায় চার্জ তো দস্যুতা আছে, চুরি তো আছে, তার সাথে আর একটা চার্জ গঠন করছে, তাহলে এই জায়গায় সংক্ষুব্ধ কে বলেন? নতুন চার্জও হতে পারে অথবা চুরির চার্জ বাদ দিয়ে দস্যুতা গঠন করছে, তাহলে সংক্ষুব্ধ আসামি। কেন আসামি? কারণ আগের চার্জে তার সাজা ছিল কত? কম, আর এখন তার সাজা বেশি, তার মানে এই জায়গায় সংক্ষুব্ধ কে? আসামি। তাহলে আসামির প্রতিকার রিভিশন। চার্জ পরিবর্তন করলে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার রিভিশন। এখন রাষ্ট্রপক্ষ কেমনে সংক্ষুব্ধ হয় দেখেন। আগে ধরেন চার্জ গঠন করছিল দস্যুতাই, পরে জানা গেল যে না, সাক্ষ্য গ্রহণ করে টরে মনে হলো সে দস্যুতা করে নাই, সেই করতে ধরেন চুরি, তাহলে চুরি গঠন চুরিতে দিল, তাহলে দস্যুতা থেকে চুরির সাজা তো কম, তাহলে এই জায়গায় সংক্ষুব্ধ কে? রাষ্ট্রপক্ষ। তাহলে রাষ্ট্রপক্ষের প্রতিকার রিভিশন। তাহলে আপনি মনে রাখবেন যে চার্জ পরিবর্তনের কারণে যে কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হতে পারে, যে মামলা করছে বা যার বিরুদ্ধে করছে ওই পক্ষই সংক্ষুব্ধ হতে পারে, এবং সংক্ষুব্ধ হলে প্রতিকার কি বলেন? রিভিশন। চার্জ পরিবর্তন বা সংযোজনের ফলে আসামি সংক্ষুব্ধ হলে উচ্চ আদালতে রিভিশন করতে পারবে। এখন 227-এর সাথে আমি মনে রাখবো যে, শোনেন, চার্জ পরিবর্তন করলো, ধরেন রাষ্ট্রপক্ষ সংক্ষুব্ধ হয় নাই, আসামিও সংক্ষুব্ধ হয় নাই, যেহেতু কেউই সংক্ষুব্ধ হয় নাই তাহলে তো রিভিশন করার কোনো দরকার নাই, তাহলে মামলা চলবে। এটা বলছে 228। 228। আর চার্জ পরিবর্তনের ফলে যদি কেউ সংক্ষুব্ধ হয় তাহলে মামলার কার্যক্রম স্থগিত থাকবে, এটা বলছে 229। তাহলে আমি 27, 28, 29 একসাথে মনে রাখবো। চার্জ পরিবর্তনের ফলে যদি কোনো পক্ষ সংক্ষুব্ধ না হয় তাহলে মামলা চলবে কত? 228। আর চার্জ পরিবর্তনের ফলে যদি কেউ সংক্ষুব্ধ হয় তাহলে মামলা কি থাকবে? স্থগিত থাকবে। এটা আছে কততে? 229। এই যে দেখেন 228 দ্বারা চার্জ পরিবর্তনের ফলে যখন বিচার চলতে পারে, ফৌজদারি কার্যবিধি 228 দ্বারা মতে চার্জ পরিবর্তনের কারণে, আন্ডারলাইন করেন, যদি আসামি আত্মপক্ষ সমর্থনে ক্ষতিগ্রস্ত না হয়, আসামি ক্ষতিগ্রস্ত হয় নাই অথবা সরকার পক্ষের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা না থাকলে পরিবর্তিত বা সংশোধিত অভিযোগকে মূল অভিযোগ ধরে আদালত বিচার করতে পারে।
আমার সহজ কথা যে চার্জ পরিবর্তনের ফলে যদি কেউই সংক্ষুব্ধ না হয় তাহলে বিচার চলবে। এটা কত? 228। এবার দেখেন 229, চার্জ পরিবর্তনের ফলে যখন বিচার স্থগিত থাকে, স্থগিতটা আন্ডারলাইন করেন। ফৌজদারি কার্যবিধির 229 ধারা মতে চার্জ পরিবর্তনের কারণে আসামি পক্ষের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকলে বা সরকার পক্ষের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকলে পরিবর্তিত বা সংশোধিত অভিযোগের উপর ভিত্তি করে আদালত বিচার স্থগিত রাখার আদেশ দিতে পারে। জি, মানে সে যখন রিভিশন করে তখন সে চায় যে ওনার রিভিশন শোনার আগ পর্যন্ত, রিভিশন যতদিন নিষ্পত্তি না হচ্ছে ততদিন পর্যন্ত মূল মামলার বিচার কার্যক্রম কি থাকে? স্থগিত থাকে। এটা রিভিশন আদালতে নির্দেশ দিবেন। তাহলে আমার মনে রাখতে হবে যে চার্জ পরিবর্তন করা যায় বা নতুন চার্জ গঠন করা যায় 227। আর চার্জ পরিবর্তন বা সংশোধনের ফলে, যদি সংশোধনের ফলে যদি কেউ সংক্ষুব্ধ না হয় বিচার চলবে কত? 228। আর কেউ যদি সংক্ষুব্ধ হয় বিচার স্থগিত থাকবে। এটা কত? 230। এবার এই পাশে চলে আসে চার্জে ভুলের ফলাফল। আরিফ সাহেব কি মেসেজ পাইছিলেন? দেন নাই? চার্জে ভুলের ফলাফল। রহমত সাহেব তো মোর্শেদ সাহেব, এই তানভীর আলম খান, বলেন চার্জ কাকে বলে? অভিযোগ কি বলেন? বুঝাই বলেন, একজন যদি শুধু বলেন অভিযোগ। যেখানে কোনো ঘটনা কি সার, টিএসপি নাকি ইউরিয়া? ধারা, তারপরে ঘটনা স্থান, এই রুবেল মানে মেসেজ পান নাই? আর ফেসবুক ব্যবহার করেন না আপনি? আচ্ছা তাই হোক, দেখেন মানে চার্জ মানে আমি আপনারা যদি কেউ জিজ্ঞাসা করে চার্জ কি, বলবেন যে একটা মামলায় এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে তার উপর ভিত্তি করে চার্জ গঠিত হয়। ফৌজদারি মামলায় এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে সেটারই কি বলে? চার্জ। দেওয়ানি মামলায় এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে সেটার উপর ভিত্তি করে কি গঠিত হয়? রুবেল লেখা দেন তো। আচ্ছা দেখেন, তো আমরা চলে আসি চার্জে ভুলের পরিণতি। চার্জ গঠনে যদি আদালত কোনো ভুল করে তাহলে এই ভুলের কারণে যদি আসামি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি হবে? দেখেন, চার্জে ভুলের পরিণতি সম্পর্কে আন্ডারলাইন করবেন 225 এবং 232 ধারায় আলোচনা করা হয়েছে। 225 ধারা অনুসারে চার্জে ভুলের কারণে আন্ডারলাইন করবেন যদি ন্যায় বিচার ব্যাহত না হয় তাহলে তা গুরুতর বলে বিবেচিত হবে না। এটার অর্থ কি? ধরেন আদালত চার্জ গঠন করতে গিয়ে একজনের নামের জায়গায় আরেকজনের নাম লিখে ফেলছে, এক ধারা জায়গা আর এক ধারা লিখে ফেলছে, সময় এক সময়ের জায়গা আর এক সময় লিখে ফেলছে, তারিখ এক তারিখের জায়গা আর এক তারিখ লিখে ফেলছে। তাহলে এই যে যে ভুলটা হলো, এই ভুলটা যদি আপনার ন্যায় বিচারকে ব্যাহত না করে, এটা পড়েন, এটা এটা সিঙ্গেল ভাই, বিষয়টা মনে করেন যে এই যে যে চার্জে যদি ভুল থাকে, এখন ভুলের কারণে ধরেন কারোর কোনো সমস্যা হয় নাই, মানে ন্যায় যতটুকু ভুল আছে এমন হয়ে গেল যে ক্লারিক্যাল মিস্টেক, সগিরের জায়গা দবির হয়ে গেছে। তো এটার কারণে আসামি যে সেই সেই জামিন টামিন চাইতে ওই চার্জে গঠন এইটুকু ভুল। তো যদি মনে হয় যে আসামি যদি সংক্ষুব্ধ না হয়, যদি ন্যায় বিচার ব্যাহত না হয়, তাহলে এই ভুলটা কি বলে বিবেচিত হবে না? গুরুতর বলে বিবেচিত হবে না। এটাই বলছে কত দ্বারায়? 225। আচ্ছা, দুই পক্ষ হচ্ছে এই জায়গায় ডেফিনেটলি যেটা সংক্ষুব্ধ উনার তো প্রতিকার আছেই। উনার যদি রাষ্ট্রপক্ষ সংক্ষুব্ধ হইলে তো উনি তো রিভিশন করবে, আর ইনিও সংক্ষুব্ধ হইলে রিভিশন করবে। বাট এই জায়গা 225 আর 232 মেইনলি যাকে যেদিকে ফোকাস করা হয়েছে সেটা হলো আসামির ক্ষেত্রে। আসামি যে চার্জে ভুলের কারণে আসামি ধরেন শাস্তি দিয়ে ফেলছে,
আসামি এসে বলতেছে আপিল আদালতে যে আমার অমুক জায়গা ভুল ছিল, এই কারণে আমার শাস্তিটা অবৈধ হবে। এখন আদালত দেখবে যে ওই ভুলের কারণে তার কি ন্যায় বিচার থেকে সে বঞ্চিত হয়েছে কিনা। যদি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়, তাহলে আদালত সেটা ওই চার্জকে বাতিল বলবে 232। আর যদি ন্যায় বিচার ব্যাহত না হয়, তাহলে চার্জ যেভাবে ছিল সেভাবেই আছে, এটা হলো 225। 225 একটু বার আমরা বুঝবো, সমস্যা নাই। আপনি জাস্ট এতটুকু মনে রাখেন যে চার্জে যদি ভুল থাকে, ওই ভুল যদি ন্যায় বিচারকে ব্যাহত না করে, সেটা গুরুতর বলে বিবেচিত হবে না, 225। আর চার্জে ভুলের কারণে যদি ন্যায় বিচার ব্যাহত হয়, তাহলে সেটা গুরুতর বলে বিবেচিত হবে এবং উচ্চ আদালত সেটাকে বাতিল করতে পারে, এটা হচ্ছে কত, 232। তাহলে আমি মনে রাখবো, এটা লিখিত তো পরীক্ষার প্রশ্ন আসবে যে চার্জে ভুলের পরিণতি আলোচনা করুন, তখন আপনি এই শীটের এইটুকু লিখলেই হবে। তাহলে মনে রাখবেন, চার্জে ভুলের কারণে ন্যায় বিচার ব্যাহত না হয়, তাহলে সেটা সেই ভুল কোনো ভুল না। এটা কত, 225। অপরদিকে দেখেন, 232 ধারা অনুসারে চার্জের ভুলের কারণে আন্ডারলাইন করবেন যদি ন্যায় বিচার ব্যাহত হয়, তবে উক্ত ভুল গুরুতর বলে বিবেচিত হবে এবং উচ্চ আদালত উক্ত চার্জ, এই যে আন্ডারলাইন করেন, কেউ ওই চার্জ বাতিল করতে পারে, উচ্চ আদালত। এখন আবার কেউ প্রশ্ন করেন না স্যার এই এই আদালত কত ফুট উপরে, উচ্চ আদালত মানে কত উচ্চ। প্রক্রিয়া কি? প্রক্রিয়া ওই যে চিফ স্যারের কোর্টের আইটে ওই চিকন লাইন দিয়ে সেই জায়গায় উঠতে হবে, আমাদের গোপালগঞ্জ জেলে এই প্রক্রিয়া। হ্যাঁ, যেহেতু আমাদের আর কোনো ই নাই আলাদা, ওটাই প্রক্রিয়া। আচ্ছা ধন্যবাদ। আপনার প্রক্রিয়া হচ্ছে নিম্ন আদালত থেকে উচ্চ আদালতের যার প্রক্রিয়া, ফৌজদারি মামলায় দুইটাই আছে রুবেল, এক হলো রিভিশন অথবা আপিল, আর কোনো প্রক্রিয়া নাই। হয় আপনার রিভিশনে যাইতে হবে অথবা কি আপিল। আর যে জায়গায় আপিলের সুযোগ আছে সে জায়গায় রিভিশনের সুযোগ নাই। যখন আপনি আপিল করে ব্যর্থ হয়েছেন তখনই হচ্ছে কি রিভিশন। সেটা পরের বিষয়, একটু আগে বলছি যে চার্জের বিরুদ্ধে প্রতিকার হলো রিভিশন, যেহেতু আপিলের সুযোগ নাই, তো চার্জের বিরুদ্ধে প্রতিকার কি বলে, রিভিশন। ওই যে ফাও কথা শুরু হয়ে গেছে আরিফ সাহেবের, দেখেন। দেখেন, আচ্ছা তাহলে ভাই এই কথা বলেন না, এখন একটু মনোযোগ দেন, এটা আমাদের বুঝতে হবে ভালো। এই আসমা কেন এটা নিয়ে যান। দেখেন ভাই, আপাতত এতটুকু বুঝেন যে চার্জে যদি ভুল থাকে এবং সেই ভুল যদি ন্যায় বিচারকে ব্যাহত না করে, তাহলে সেই ভুল গুরুতর বলে বিবেচিত হবে না, 225। আর চার্জে যদি ভুল থাকে, সেই ভুলের কারণে যদি ন্যায় বিচার ব্যাহত হয়, তাহলে সেটা গুরুতর বলে বিবেচিত হবে এবং আদালত ওই চার্জকে বাতিল করতে পারে, 232। এইটুকু বুঝতেন? এবার আমরা সামনের দিকে আগাই। দেখেন একটু মনোযোগ দেন, এ জায়গায় দুইটা গুরুত্বপূর্ণ উদাহরণ আছে, স্পষ্ট করে আপনাদের আলাদা শীট দিয়ে পড়াচ্ছি, ওই বইও তো আপনাদের পড়ায় ছেড়ে দিতে পারতাম। দেখেন 225 ধারা, চার্জে ভুলের পরিণতি, ফৌজদারি কার্যবিধির 225 ধারা মতে, ধারাটা বাদ পড়ে গেছে একটু লেখেন। ফৌজদারি কার্যবিধির 225 ধারা মতে চার্জ বা অভিযোগে অপরাধের বর্ণনা বা অন্য কোনো তথ্য পরিবেশনের সময় কোনো ভুল হলে বা কোনো কিছু বাদ পড়লে, যদি আন্ডারলাইন করবেন আসামি বিভ্রান্ত না হয় বা ন্যায় বিচার ব্যাহত না হয়, তাহলে তা মামলার কোনো পর্যায়ে গুরুতর বলে বিবেচিত হবে না এবং এই ধরনের ভুলের কারণে মামলার বিচারে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি হবে না। এখন আপনার মনে প্রশ্ন আসতেছে যে কোন ভুল হইলে গুরুতর বলে বিবেচিত হবে না, এটা আমি বুঝবো কেমনে? আচ্ছা বোঝার জন্য এই জায়গায় দুইটা উদাহরণ আছে, দেখেন আমরা উদাহরণ একটা ব্যাখ্যা করি। উদাহরণ এক দেখেন, কাবিরকে দণ্ডবিধির 242 ধারায় চার্জ করা হয়েছে। চার্জ করা হয়েছে মানে কি, তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে দণ্ডবিধির কত ধারায়, 42 ধারায়। সে, আন্ডারলাইন করবেন, জাল মুদ্রা দখলে রেখেছে এবং যখন সে উহা দখলে এনেছে তখন তা জাল বলে জানতো। এই জায়গা তার বিরুদ্ধে চার্জ গঠন করছে যে কাবির 242 ধারায় জাল মুদ্রা রেখেছে এবং যখন সে জাল মুদ্রা রেখেছিল তখন সে জানতো এই জাল মুদ্রা যে জাল, এটা সে কি জানতো। কিন্তু বলবেন কিছু, আগে শেষ করি তারা। কিন্তু উক্ত চার্জে প্রতারণা শব্দটা বাদ পড়েছে।
আন্ডারলাইন করেন এই চার্জে। ওই জায়গায় অ্যাকচুয়ালি বিচারকের উচিত ছিল যে কাবির প্রতারণার উদ্দেশ্যে জাল মুদ্রা রেখেছে এবং যখন সে দখলে রেখেছে তখন তা জাল বলে জানতো, কিন্তু এই জায়গা বিচারক ভুলক্রমে কোনটা বাদ, কোনটা লেখা হয় নাই, প্রতারণা শব্দটা লেখা হয় নাই। এখানে উক্ত শব্দটি বাদ যাওয়া গুরুতর বলে গণ্য হবে না। এখন একটু করে একটু বুঝবেন না, প্রতারণা শব্দটা বাদ করছে, ধরেন প্রতারণা বাদ করছে, আসামিরে সাজা দিয়ে দিছে। আসামির কি দিয়ে দিছে? আসামি গিয়ে আপিল করছে, আপিলে বলতেছি ওর না দেখেন আমার বিরুদ্ধে ভুল চার্জ গঠন করছে, আমার এই যে চার্জে যে আমার প্রতারণা শব্দটা লেখে নাই, যেহেতু লেখে নাই আমি বিভ্রান্ত হয়েছি, আমার সাজা ঠিকঠাক হয় নাই। তখন আপিল আদালত বলতেছে যে জায়গা প্রতারণা না লিখলেও তেমন কোনো সমস্যা হয় নাই, তুমি তো তার মধ্যে জানিয়েই রাখছিলা, তার মানে আকাম করার ইচ্ছা তো তোমার মনে মনেই আছে, এই জায়গায় প্রতারণা বাদ করাতে ন্যায় বিচার ব্যাহত হয় নাই, বরং তুমি এই যে যে জাল মুদ্রা দখলে রেখেছে জেনেই রেখেছে, এটা তো তুমি জানতা, এইটুকু তো তুমি জানতা, তার মানে তুমি তো জাল মুদ্রা ইচ্ছা করেই রাখছো। আর যদি কেউ জাল মুদ্রা ইচ্ছা করেই রাখে তার একমাত্র উদ্দেশ্য কি ভাই? সে তো ওই টাকা দিয়ে কিছু করবে নাকি খেলার উদ্দেশ্যে পাশে মানে এই যে আপনার পকেটে রেখে দিছে বলেন। তো এই ক্ষেত্রে এখানে ন্যায় বিচার কি হয় নাই বলেন? ব্যাহত হয় নাই, এবং এই জায়গায় ওই আসামির সাজা কি থাকবে? বহাল থাকবে, এবং আপিল আদালত এই চার্জকে কি করবে না, পরিবর্তন করবে না। এটা বইয়ের উদাহরণ, বুঝতে পারছেন? আচ্ছা, বলেন মাসুদ বলেন। পানি আছে নাকি? মাসুদের মাথায় একটু ডালে দেন। আসিদাই দণ্ড দিতে না বলতে মাসুদ, স্যার আপনার বিরুদ্ধে 302 ধারায় চার্জ গঠন করা হলো, 302 কি দণ্ডবিধি না ফৌজদারি? তাহলে এই জায়গা ফৌজদারির ধারায় সাজা দেয় না দণ্ডবিধির ধারায় সাজা দেয়? তাহলে জায়গা 242 হবে কেন? ফৌজদারির 242-এ কি আছে বলেন? সেটা তো ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতির ভিতরে আছে। এই জায়গা কোন ব্যক্তিরে একটা বোকার মতো প্রশ্ন করলেন, কোন ব্যক্তিরে চার্জ গঠন করে কত ধারায়? এটা দণ্ডবিধির, আমি একটু আগে বললাম না যে যে আইনের অধীন অপরাধ করছে সে আইনের অধীন চার্জ গঠন। যদি নারী শিশু ধর্ষণের অপরাধ করে তাহলে কত ধারায়? 9 ধারায়। যদি সে এই যে যে কারফিউ কিছুদিন আগে দিল, কারফিউর মামলা হইলে তার বিরুদ্ধে চার্জ গঠন করবে বিশেষ ক্ষমতা আইনে 24 ধারায়। তো এটা দণ্ডবিধির ধারাই হবে মাসুদ, 200 ফৌজদারির না। আর ফৌজদারির 242 ধারা আছে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি, যে জায়গায় বলছে যে সে যদি দোষ স্বীকার না করে তার বিরুদ্ধে চার্জ গঠন হবে। তাহলে তাও যদি আপনি বলেন এই জায়গায় তো দোষ স্বীকারের তো কোনো কথাই জায়গা নাই। চার্জ করতে ছবি ওটারে 241 চার্জটা করতে 241 পদে অপরাধ থেকে শুনানি করে সে তো ম্যাজিস্ট্রেট আদালত, সেই চার্জ গঠন তো আলাদা। বেশি জানলে সমস্যা, ওইটা চুপ করে থাকেন। এ জায়গা বলছে তার বিরুদ্ধে যে শাস্তির চার্জ গঠন করছে কত দাঁড়ায়? 42 দাঁড়ায়। আপনি যদি এই জায়গা ফৌজদারির 242 দেন, তাহলে জাল মুদ্রা রেখেছে বা উহা দখলে এনেছে এটা কোন ধারায় ফেলাবেন? তাহলে এটার একটা ধারা আসবে না? জাল মুদ্রার ধারা কোনটা তাহলে? ঠিক আছে আচ্ছা, উদাহরণ 2 এখন আপনারে টানছে হলো যে ফৌজদারির 242-এ ম্যাজিস্ট্রেট আদালত চার্জ গঠন করে, আপনার ওই চার্জ গঠনে টানছে। দেখেন, আচ্ছা উদাহরণ 1 পড়লাম, উদাহরণ 2 দেখি। 2 পড়তে গেলে তো মাথা গরম হয়ে যাবে না সবার। দেখেন, তুই বলতে একটা গরম আমার কাছে এক উদাহরণ আছে গরম আচ্ছা গরম যার আছে, ওই হুমায়ুন আহমেদের উড়ে যায় বকপক্ষী নাটক দেখবেন যে মাথা গরম থাকে সবসময় পানির মধ্যে থাকে, ডুব দিয়ে থাকে। তা আপনি ওই ল্যাপটপ বা মোবাইলটা নিয়ে পুকুরের মধ্যে গোসল ক্লাস করতে থাকবেন, এক ডুব দিবেন আর ক্লাস করবেন। না, উনি একটু আঘাত পাইছিল আগে, সেই জায়গা থেকে ব্যথা। দেখেন, মানসিক আঘাত নাকি? আমি করিনি। না, রুবেল, এটা রুবেলের কথা বিশ্বাসযোগ্য কেন? সে তো ওর অ্যাকশন হিরো, মানসিক আঘাত পাওয়ার সম্ভাবনা কম, শারীরিক আঘাতই পাইছে। দেখেন, আচ্ছা অনলাইনে যারা আছেন আবার জয়েন করেন, নতুন লিঙ্ক দিচ্ছি, 40 মিনিট শেষ। মাথা একটু গরম না
Recording in progress. চার্জের যে বিষয়টা এটা একটু জটিল। আপনি যদি আমরা চেষ্টা করতেছি সহজভাবে যাতে বুঝতে পারেন, কিন্তু মনোযোগ এদিক সেদিক হইলে কিন্তু বুঝতে সমস্যা, তাহলে কিন্তু আবার নিজের আবার চার্জ দেওয়া লাগবে। তো দেখেন, তো আমরা আমরা এতক্ষণ পর্যন্ত কি পড়ছি সেটা একটু রিভিউ করি। চার্জের সংজ্ঞা পড়ছিলাম, এরপরে চার্জের যে উপাদানগুলো আছে উপাদানগুলো পড়ছি, তার ভিতরে উল্লেখযোগ্য চার্জের ভাষা, আদালতের ভাষা বা ইংরেজি ভাষা। তারপরে আপনার কোন কোন অপরাধের ক্ষেত্রে ওই শুধুমাত্র অপরাধের নাম লিখলে হবে না, কি উপায়ে সংঘটিত হয়েছে সেটাও লিখতে হবে। 223 ধারায় প্রতারণা, মিথ্যা সাক্ষ্য দান আর সরকারি কর্মচারীকে কি দেওয়া, বাধা দেওয়া। এরপরে আমরা পড়ছিলাম যে চার্জ পরিবর্তন করা যায় বা নতুন চার্জ গঠন করা যায় 227 ধারায় যে কোনো সময়। সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি, রিভিশন। আর চার্জ পরিবর্তনের কারণে বিচার কার্যক্রম চলবে যদি কেউ সংক্ষুব্ধ না হয় 228। আর বিচার কার্যক্রম স্থগিত থাকবে যদি কেউ সংক্ষুব্ধ হয় কত, 229। আর চার্জের ভুলের পরিণতি আমরা একটা ধারা পড়লাম, সেটা হলো 225-এ বলছে যদি ভুল থাকে, ভুলের কারণে যদি ন্যায় বিচার ব্যাহত না হয় তাহলে সেটা গুরুতর বলে বিবেচিত হবে না। একটা উদাহরণ করছি, আর একটা উদাহরণ দেখেন। উদাহরণ 2, এটা একটু সবাই মনোযোগ দিয়ে দেখেন, আমি ব্যাখ্যা করি। দেখেন, করিমের বিরুদ্ধে 1882 সালে 21শে জানুয়ারি, আন্ডারলাইন করে এ জায়গায় আসামিকে করিম 1882 সালের 21শে জানুয়ারি খোদা বক্স নামক এক ব্যক্তিকে হত্যার অভিযোগ করা হয়েছে। করিমের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে কত, কারে হত্যা করছে, খোদা বক্সে। কত সালে, 1882 সালে কয় জানুয়ারি, 21শে জানুয়ারি। এটা মনে রাখেন। কিন্তু প্রকৃতপক্ষে একটা রফালা দেয়, কয়েকটা রফালা দেন, কিন্তু প্রকৃতপক্ষে নিহত ব্যক্তির নাম আন্ডারলাইন করেন হায়দার বক্স, এবং হত্যার তারিখ 1882 সালের 20 জানুয়ারি। তার এই চার্জে লেখা উঠছে যে করিম হত্যা করছে 1882 সালের 21শে জানুয়ারি। কারে, এই মনোযোগ দেন, খোদা বক্সে। কিন্তু প্রকৃত পক্ষে মারা গেছে কে, যে মারা গেছে তার নাম খোদা বক্স না, তার নাম কি, হায়দার বক্স। এবং ঘটনাটা 21 জানুয়ারি না, ঘটনাটা কবে, কাহিনী বুঝতেন? তাহলে এতটুকু তো বুঝতেন যে মারা গেছে হলো হায়দার বক্স, মারা গেছে 20 তারিখ, 20 জানুয়ারি। কিন্তু চার্জে লেখা হয়েছে কয় তারিখ, 21 তারিখ। আর নাম ভুল লেখা হয়েছে, নাম লেখছে কি কি খোদা বক্স। দেখেন, করিম কেবলমাত্র একটি হত্যাকাণ্ডেই অভিযুক্ত হয়েছে। করিম কেবল, সে কয়টা, মানে একটা মামলায় সে অভিযুক্ত হয়েছে, এবং ম্যাজিস্ট্রেট কর্তৃক অনুসন্ধানকালে সে শুনেছে যে উহা কেবলমাত্র হায়দার বক্সের হত্যা সম্পর্কিত। মানে করিম এর বিরুদ্ধে একটাই মামলা হয়েছে, এবং ম্যাজিস্ট্রেটের কাছে সে যখন জামিন টামিন চাইছে, তখন ওই যে মারা গেছে তার নাম করিম কি শুনছে, হায়দার বক্সি। মানে যখন জামিন টামিন তো চার্জ গঠনের আগে হয় না, জামিন টামিন হয় কখন, চার্জ গঠনের আগে। সে যখন জামিন টামিন নিছে, এজার টেজার বিভিন্ন জায়গায় লেখা আছে ওই ব্যক্তির নাম কি, হায়দার বক্স। কিন্তু যখন চার্জ গঠন করা হয়েছে তখন ওই হায়দার বক্সের জায়গায় নাম হয়ে গেছে কি, খোদা বক্স। এখন ওই নামে চার্জ গঠন করে করিম রে ধরেন সাজা দিয়ে দিছে। এখন সাজা দেওয়ার পর করিম যায় আপিল আদালতে যায় বলতেছে যে ওরানার এই চার্জ গঠন সঠিক হয় নাই, আমার এই শাস্তি বৈধ না। কেন, কারণ আমি তো খোদা বক্সে হত্যা করি নাই, আর আমার ঘটনা 21শে জানুয়ারিও না। এই জায়গা ভুল হয়েছে, এই ভুলের কারণে আর আমার ন্যায় বিচার ব্যাহত হচ্ছে। আদালত বলবে যে করিম, তোমার ন্যায় বিচার যদিও ওই জায়গা ভুল লেখছে, তুমি তো একটা হত্যা, তুমি হত্যা মামলায় তো আসামি, এটা তো মানো, যে মানি। এবং এর আগ পর্যন্ত তুমি যত জায়গায় জামিন টামিন চাইছো, সেই জায়গায় তো তুমি জামিন চাইছো, হত্যা মামলায় জামিন চাইছো, সেই মামলার আসামি কে মানে ভিকটিম কে ছিল, হায়দার বক্স। এটা মানেই তো তুমি চাইছো। তো এই জায়গায় যেহেতু এই চার্জ গঠনে যে ইয়া হয়েছে, মানে এই যে যে ভুল লেখছে, এটা তেমন কোনো কি না, গুরুতর কোনো ভুল না, কারণ তুমি তো আসলেই একটা হত্যাকাণ্ড, মানে হত্যাকাণ্ডের যে আসামি এটা তো মানো। হ্যাঁ, তো এই যে আসামির শুধু ভিকটিমের নামের ভুল হওয়াতে এটা গুরুতর বলে বিবেচিত হবে না। এই যে দেখেন, আদালত ধরে নিতে পারে যে করিম বিভ্রান্ত হয়নি এবং অভিযোগের ভুল হচ্ছে নকল। বুঝাইতে পারিনি বোধহয়। তাহলে এই এই দুইটা, জি। তো এই উদাহরণ 1 আর উদাহরণ 2, এই দুইটাই কোন ধারার,
225 ধারা। এবার আমরা চলে এসে দেখেন 232। হ্যাঁ, বাড়ি বসে বোঝেন না। দেখেন, দেখেন 232 ধারাটা দেখেন, গুরুতর ভুলের ফলাফল। আমরা তো 232 আগেই আপনাদের একটু বলছি যে যদি ভুল থাকে এবং ভুলের কারণে যদি ন্যায় বিচার ব্যাহত হয় তাহলে সেটা গুরুতর বলে বিবেচিত হবে। এটা কত ধারায়? 232 ধারায়। সেটা দেখেন, ফৌজদারি কার্যবিধির 232 ধারায় বলা হয়েছে, আন্ডারলাইন করবেন, আপিল আদালত, এটা গুরুত্বপূর্ণ, আন্ডারলাইন করেন, আপিল আদালত বা রিভিশন ক্ষমতা প্রয়োগকালে হাইকোর্ট বিভাগ যদি মনে করেছে, এ জায়গা কে কে? আপিল আদালত আর হাইকোর্ট বিভাগ কখন? তো এই দুইটা মনে রাখেন, আপিল আদালত অথবা রিভিশন ক্ষমতা প্রয়োগকালে কে? হাইকোর্ট বিভাগ যদি মনে করে যে অভিযোগ গঠিত না হওয়ায় বা এতে ভুল থাকায় কোনো অপরাধে দণ্ডিত ব্যক্তি তার আত্মপক্ষ সমর্থনের ব্যাপারে বিভ্রান্ত হয়েছে, তাহলে উক্ত আদালত যেরূপ উপযুক্ত মনে করবেন সেরূপ অভিযোগ গঠন করে, আন্ডারলাইন করে, নতুন বিচারের নির্দেশ দিবেন এবং দণ্ডাদেশ বাতিল করে দিবে। এর আগে যে চার্জের উপর ভিত্তি করে তাদের যে দণ্ডাদেশ দিছে এটা কি করে দিবে? বাতিল করে দিবে, আর নতুন করে চার্জ গঠনের নির্দেশ দিতে পারে। আচ্ছা, এখন এটার এটার অর্থ হচ্ছে এটা এটা তার আগে একটু মনে রাখেন যে এখানে 232 ধারায় কে আহ, কে বাতিল করতে পারে? আপিল আদালত বা রিভিশন আদালত, কে? হাইকোর্ট বিভাগ। তো এই জায়গায় একটু স্টার দিয়ে লেখেন যে 232 ধারায় কোয়াশ, QUASH শব্দটি উল্লেখ করা হয়েছে, কোয়াশ। 232 ধারায় QUASH কোয়াশ শব্দটি উল্লেখ করা হয়েছে। QUASH 232 ধারায় কোয়াশ শব্দটা উল্লেখ করা হয়েছে। আচ্ছা, একটু এটার একটু ব্যাখ্যাটা আমি দিয়ে দিই। সেটা হলো যে আমরা যে ফৌজদারি কার্যবিধির 561 ক সামনে পড়বো, ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য হাইকোর্ট ডিভিশন। হাইকোর্ট ডিভিশনের কাছে তার মানে অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগকালে আমরা যে দরখাস্তটা দেই সেটাকে বলে কোয়াশমেন্ট। কোয়াশমেন্টের আবেদন করি 561 ক ধারায়, কিন্তু 561 কতে কোয়াশমেন্ট শব্দের কোনো উল্লেখ নাই, কোয়াশ শব্দটা উল্লেখ নাই। তো যদি আপনাকে বলে যে ফৌজদারি কার্যবিধির কত ধারায় কোয়াশ শব্দটার উল্লেখ আছে, যারা কোয়াশমেন্ট জানে তারা কিন্তু তাকাবে 561 ক, বাট অ্যাকচুয়ালি কোয়াশ শব্দের অর্থ হচ্ছে বাতিল। তো এই কোয়াশ শব্দটার উল্লেখ আছে কত ধারায়? 232 ধারায়। যেরকম আমরা অধিকাংশ মানুষ জানি যে ফৌজদারি কার্যবিধিতে রিমান্ড আছে 167(2) ধারায়, কিন্তু রিমান্ড শব্দটা 167(2) একবারও নাই। কততে আছে? 344 ধারায় আছে। 344 ধারায় আছে। আর 167(2) এর সাথে 344 এর পার্থক্য কি? 167(2) হলো তদন্ত পর্যায়ে রিমান্ড, 344 কি বিচারিক পর্যায়ে রিমান্ড। ধন্যবাদ। আমরা 232-এর উদাহরণটা পড়বো, দেখেন। করিমকে 1882 সালের 20 জানুয়ারি হায়দারবক্সকে এবং 1882 সালের 21 জানুয়ারি খোদাবক্সকে হত্যার জন্য চার্জ করা হয়েছে। মানে এই জায়গায় করিম হায়দারবক্সকে মারছে কয় তারিখে? 20 জানুয়ারি। আর 21 জানুয়ারি মারছে কাকে? তারকে এই চার্জ গঠন করা হয়েছে একসাথে, ধরেন। মানে সে হত্যা করছে কয়জন রে? দুইজন রে। 20 তারিখে মারছে হায়দারবক্সে, আর 21 তারিখে মারছে কারে? খোদাবক্স। হায়দারবক্সকে হত্যার জন্য দেখেন, হায়দারবক্সকে সে তো প্রথমে মারছিল কারে? হায়দারবক্সে 20 তারিখে। হায়দারবক্সে যখন হত্যা করলো, ধরেন খোদাবক্স, উদাহরণ আমরা ধরি খোদাবক্স একজন পুলিশ, সে খোদাবক্স গ্রেফতার করতে গেছিল কারে? করিম রে। খোদাবক্স তাকে গ্রেফতারের চেষ্টা করছিল, যখন গ্রেফতার করতে গেছে তখন বলছে যে হায়দারবক্সে তো মারতি, তুই আমার গ্রেফতার করতে আসছিস, তোরেও ফেললাম, মেরে ফেললাম। তার মানে আগে মারা গেছিল কে? হায়দারবক্স। হায়দারবক্সের হত্যার জন্য
করিমরে গ্রেফতার করতে গেছিল ওকে খোদা বক্স, তখন খোদা বক্সরেও মেরে ফেলছে। এইটুকু বুঝতেন তো? আচ্ছা, হায়দার বক্সকে হত্যার অভিযোগে অভিযুক্ত হয়ে খোদা বক্সকে হত্যার জন্য তার বিচার হলো। অভিযুক্ত হয়েছিল হায়দার বক্সের মামলায়, বাট তার বিচার হয়েছে কোন মামলায়? খোদা বক্সের মামলায়, খোদা বক্সের মামলায়। দেন একটা দিচ্ছি, আরেকটা দিচ্ছি, দেন। প্রকৃতপক্ষে আন্ডারলাইন করেন, প্রকৃতপক্ষে যে সকল সাক্ষী উপস্থিত ছিল তারা সকলে হায়দার বক্সের হত্যাকাণ্ডের সাক্ষী। বিচার হয়েছে খোদা বক্সের মামলায়, কিন্তু সাক্ষী দিছে যারা, তারা ছিল হায়দার বক্সের মামলার সাক্ষী। তাহলে এই জায়গায় তারা সাক্ষী দিছে। জি। তাহলে এই জায়গায় আসামির বিচার কি সঠিক হয়েছে বলেন? সঠিক হয় নাই। তো তারে যদি এই মামলায় সাজা দিয়ে দেয় তখন সে আপিল করতে, আপিল করলে এখানে আদালত ধরে নিতে পারেন যে করিম বিভ্রান্ত হয়েছে এবং ভুলটি গুরুতর বলে কি হবে? বিবেচিত হবে। কারণ তারে যে হত্যা মামলায় সাক্ষী দেওয়া হয়েছে, কিন্তু সেই মামলার সাক্ষী তো তারা না, তারা হচ্ছে কি আর একটা মামলার সাক্ষী। তো এই জায়গায় যে আসামি সে কি হয়েছে? বিভ্রান্ত হয়েছে, এবং তার যে সাজা এটা আপিল আদালত বাতিল করে নতুন চার্জ গঠনের নির্দেশ দিয়ে তার আবার নতুন করে বিচারের নির্দেশ দিতে পারে। কিন্তু আগের যে সাজাটা ছিল সেই সাজাটা কি হবে? বাতিল হবে। আপনি, আচ্ছা, বিভ্রান্ত হবে এই জন্য যে আপনি যে মামলার আসামি সেই মামলার সাক্ষীদের দ্বারা বিচার করে তাই দিবেন। আমি খুন করছি তার মানে এই না যে আপনি আমার অন্য মামলা দিয়ে অন্য আসামি দিয়ে অন্য সাক্ষী দিয়ে বিচার করাবেন। আদালত চাইছে তাই হবে। আচ্ছা, ধরেন বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। ধরেন আমরা যখন কাউ কেউ ধরেন একজন একেবারে খুবই কুখ্যাত একজন অপরাধী, তারে আমরা বলতেছি ধরেন ধর্ষণ করতে বা অনেকগুলো খুন করতে, বলি তো ওর আর বিচারের দরকার নাই, ওরে ক্রস ফায়ার দিয়ে ফেলো। এটা আমরা আবেগে বলি। কিন্তু বিষয়টা কি ঠিক আছে বলেন? যে যে অপরাধী করুক না কেন, তার যথাযথ পন্থায় আপনার দিতে হবে। তো সে যতই দুইটা মামলায় আসামি হোক না কেন, ওই মামলার সাক্ষী ওই মামলার প্রেক্ষাপটে তারা কি দিতে হবে? সাজা দিতে হবে। কি সলিমুল্লাহ সাহেব আছেন ভালো? আসেন না কে? কি কোন একদিন আসেন নাই? আমার তো মনে হচ্ছে অনন্তকাল পরে আসছেন। দেন ওনাদের একটা দিন, আমি একটা দিচ্ছি। তাহলে আরিফ সাহেব, প্রাথমিকভাবে আমাদের, আপনারা এত গভীরে যাবেন না, এটা পড়লে বুঝবেন। থাক আরিফ সাহেব থাক, এতটুকু মনে রাখেন যে চার্জে যদি ভুল থাকে সেটা যদি ন্যায় বিচার ব্যাহত না হয় গুরুতর বলে বিবেচিত হবে না, 225। আর যদি ভুল থাকে এবং ন্যায় বিচার যদি ব্যাহত হয় তাহলে সেটা গুরুতর বলে বিবেচিত হবে কত? 232। প্রিলি পাসের জন্য এই দুই উদাহরণের দরকার নাই। আপনি যদি লিখিততে পাস করতে চান তাহলে এই দুই উদাহরণ আপনার জানতে হবে। এবং 232-এ মনে রাখবেন যে ওই চার্জটা বাতিল করতে পারে কে? আপিল আদালত। আপিল বিভাগ না কিন্তু, কে? আপিল আদালত, অথবা রিভিশন ক্ষমতা প্রয়োগকালে কে? হাইকোর্ট বিভাগ। এবং এই চার্জে ভুলের ক্ষেত্রে তার সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? রিভিশন। ধন্যবাদ। এবার আমরা আমাদের বইতে ফেরত আসি। আচ্ছা, এই পেজে আর একটা কথা লেখেন, সেটা হলো ওই যে 229 জায়গায় লেখা আছে না, এরপরে একটা দেখে, এরপরে 231 ধারাটা একটু লেখেন। 231 ধারা, ধারা 231 ধারা দিয়ে লেখেন। আচ্ছা, আমি একটু বুঝাই তারপরে লেখাচ্ছি, শুনেন। 227-এ হলো চার্জ পরিবর্তন করে বা নতুন চার্জ গঠন করে। এখন নতুন চার্জ যদি গঠন করেন বা চার্জ যদি পরিবর্তন করেন তাহলে ওই সাক্ষীদের আবার দরকার না, বা নতুন সাক্ষীদের আবার নতুন সাক্ষীরও দরকার হইতে পারে, বা পুরাতন কোনো সাক্ষীর আবার দরকার হতে পারে যার সাক্ষ্যকরণ অলরেডি হয়ে গেছে। তখন তারে যে রিকল করবে এটা হলো 231 ধারায়। লেখেন 231 দিয়ে লেখেন, সাক্ষীকে রিকল, সাক্ষীকে রিকল। 231 ধারা দিয়ে লেখেন সাক্ষীকে রিকল বা নতুন সাক্ষীকে সমন।
সাক্ষীকে রিকল বা নতুন সাক্ষীকে সমন, মানে 231 ধারায় আদালত ইচ্ছা করলে নতুন কোন সাক্ষীরে সমনও দিতে পারে, অথবা এর আগে যারা সাক্ষ্য প্রদান করেছে তাদেরকে কি দিতে পারে, রিকল দিতে পারে। এবার আমরা মূল এখানে চলে আসি, দেখেন। তো এই জায়গায় আমাদের বইতে চার্জ বা অভিযোগ কি, চার্জে যে সকল বিষয় উল্লেখ করতে হবে এগুলো আর পড়লাম না, বুঝতে পারছেন। সরাসরি আমরা জেনে রাখা ভালোতে চলে আসি, এই বইয়ের যে জেনে রাখা ভালো আছে এই জায়গায় চলে আসেন। কারণ ওই এই পেজ পড়লে এইটুকু আর পড়ার দরকার নাই। দেখেন, চার্জে আদালতের ভাষায় বা ইংরেজি ভাষায় হবে, এটা আমরা পড়ছি না, পড়ছি। এই যে দেখেন, মকদ্দমার কোন পর্যায়ে চার্জে ভুল গুরুতর মর্মে গণ্য হবে না যদি না চার্জের এমন ভুলের কারণে অভিযুক্ত বিভ্রান্ত হয় বা ন্যায় বিচার ব্যর্থ করে, এটা আমরা পড়ছি। 227 ধারাও পড়ছি। দেখেন, ফৌজদারি কার্যবিধি 227 ধারা অনুসারে রায় ঘোষণার পূর্ব পর্যন্ত আদালত যে কোনো সময় চার্জ পরিবর্তন বা সংযোজন করতে পারে। পরিবর্তনের ইংরেজি হচ্ছে অল্টার, ALTAR, আর সংযোজনের হচ্ছে অ্যাড বা এডিশন, অ্যাড করে না বলে অ্যাড, এটা মনে রাখেন। আচ্ছা, তো আমরা এখানে একটু প্রশ্ন পড়ি, দেখেন। 2000 সর্বশেষ যে পার কাউন্সিল পরীক্ষা অনুষ্ঠিত হলো 17ই নভেম্বর বোধ হয়, 17ই নভেম্বর না, আছে নাকি? না, 23-এর 17ই নভেম্বর। দেখেন, আদালত কর্তৃক গঠিত অভিযোগে ড্যাশ ভাষায় লিখিত হতে হবে। কিসের ভাষা? এ জায়গায় অপশনে ছিল, দেখেন অপশনে আছে আসামির স্থানীয় বাংলা আদালতের, কি হবে, আদালতের ভাষা। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা দেখেন, এটা আছে আপনাদের বইতে, যে কয়ের বিরুদ্ধে চুরির অভিযোগে চার্জ গঠনের ক্ষেত্রে তার বিরুদ্ধে ফৌজদারি আদালত প্রদত্ত নিম্নের কোন রায়টি প্রাসঙ্গিক? ক, অন্য একটি যৌতুক মামলায় খালাস পেয়েছে, অন্য একটি যৌতুক মামলায় দণ্ডিত হয়েছে, অন্য একটি চুরি মামলায় দণ্ডিত হয়েছে। চুরির মামলায় আমরা জানি চার্জে পূর্ববর্তী দণ্ডাদেশ লেখা লাগে না, তাহলে এই যে সে যদি আগে কখনো চুরি করে থাকে এটা কি প্রাসঙ্গিক, প্রাসঞ্জিত নাকি? প্রাসঞ্জিত বলেন না কেউ, আরিফ সাহেব। দেখেন, 3 নম্বর, দায়রা আদালত বিচারের কোন 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 পর্যায় পর্যন্ত চার্জ পরিবর্তন করা যায়, কোন পর্যায়ে? দায়রা হোক আর ম্যাজিস্ট্রেট হোক, রায় ঘোষণার আগ পর্যন্ত। 4 নম্বর দেখেন, যে ফৌজদারি মামলায় চার্জ গঠনের ক্ষেত্রে অপরাধ সংক্রান্ত কোন তথ্যটি উল্লেখের প্রয়োজন নাই? সময়, স্থান, আইন, শাস্তি। আমরা যতগুলো পড়ছি কোন জায়গায় কি শাস্তির কথা বলছি? তাহলে কোনটা উল্লেখের প্রয়োজন নাই? শাস্তি। সেলফ প্র্যাকটিসে আপনাদের পুরাতন বইতে আছে কিনা আমি ঠিক জানি না, না থাকলে একটু লিখে নেবেন, যে ফৌজদারি কার্যবিধির কত অধ্যায় চার সম্পর্কে আলোচনা করছে, লেখা 19 অধ্যায়, 19 অধ্যায়। একটু লিখে নেবেন, চার সম্পর্কে আলোচনা করতে কত অধ্যায়, 19 অধ্যায়। আচ্ছা, তারপরে এখানে একটা প্রশ্ন, যে পূর্ববর্তী দণ্ড সম্পর্কে চার্জে উল্লেখ করা প্রয়োজন হলে এবং তা যদি উল্লেখ করা না হয় তাহলে উক্ত পূর্ববর্তী দণ্ড সম্পর্কে কোনো বক্তব্য চার্জে অন্তর্ভুক্ত করতে পারে কখন? আদালতের নিজের ইচ্ছায়। আদালতের, ধরেন পূর্ববর্তী মানে চার্জে তো ওই আসামি যদি আগে কোনো দণ্ডে দণ্ডিত হয় সেটা উল্লেখ করা দরকার, কিন্তু আদালত করে নাই, তাহলে এটা উল্লেখ করবে কখন? তার নিজের ইচ্ছায় যে কোনো সময়। তো এই জায়গায় মোটামুটি যে শব্দগুলা প্রশ্নগুলো আছে সবই আসার মতো গুরুত্বপূর্ণ। 5 নাম্বারটা যদি দেখেন, যে অভিযোগপত্রে উল্লেখিত শব্দের অর্থ কোন আইন অনুসারে ব্যাখ্যা করতে হবে? যে আইনের অধীন অপরাধ দণ্ডনীয়, পড়ে এসেছে না কত ধারায়? 224, 224। এগুলো মোটামুটি পারবেন আপনারা। 13 নাম্বারটা একটু দেখি, আর নতুন পুরাতন বইতে নাই বাট আপনাদের লিখে দিছি। চার্জ পরিবর্তনের কারণে কোনো সাক্ষী পুনঃতলব করা যায় ফৌজদারি কার্যবিধির কত ধারায়, কত ধারায় বলেন? 231। আচ্ছা, তারপরে এটা আছে পুরাতন বইতেও আছে, যে আপিল আদালত বা হাইকোর্ট বিভাগ, 15 নম্বরের দিক দেখেন, আপিল আদালত বা হাইকোর্ট বিভাগ রিভিশন ক্ষমতা প্রয়োগ করলে যদি মনে করে অভিযোগ গঠিত না হয় বা তাতে ভুল থাকায় কোন অপরাধের জন্য দণ্ডিত ব্যক্তি তার আত্মপক্ষ সমর্থনের ব্যাপারে বিভ্রান্ত হয়েছে, তাহলে আদালত নিম্নলিখিত কোন সিদ্ধান্ত দিতে পারে? অভিযোগ গঠন করে নতুন বিচারের নির্দেশ দিতে পারে। 16 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, পুরাতন বইতে কয় নাম্বার ঠিক জানি না। অভিযোগ গঠনে ব্যাপকতর ভুলের কারণে দণ্ডিত ব্যক্তি তার আত্মপক্ষ সমর্থনের ব্যাপারে বিভ্রান্ত হলে আদালত কখন
অভিযোগ গঠন করে নতুন বিচার নির্দেশ দিতে পারে আপিলে আর কখন হাইকোর্ট বিভাগ রিভিশন ক্ষমতা প্রয়োগকালে। আচ্ছা, আমরা চলে আসি 233 ধারায়। ধারা 233, এর আগে আপনাদের যে যে ধারা মনে রাখতে হবে সেটা আমি বলি। দেখেন, 223 আমরা মনে রাখছিলাম, আর ভুলের পরিণতি রাখছি কত, 25 আর 32, রিকল কত 31, চার্জ পরিবর্তন 27, বিচার চলবে 28, আর স্থগিত থাকবে 29। আরো একটা, যে আইনে চার্জ গঠন করা হবে সে আইনে ব্যাখ্যা করতে হবে, 200 কত 24, 224। আমরা চলে আসি 233-এ। একটু আন্ডারলাইন করেন, ধারা 233, পৃথক অপরাধ সমূহের পৃথক চার্জ বা অভিযোগ গঠন, সেপারেট চার্জেস ফর ডিস্টিংক্ট অফেন্সেস। ইংরেজি না থাকলে সমস্যা নাই, জাস্ট এতটুকু জানেন যে পৃথক অপরাধ সমূহের জন্য পৃথক চার্জ গঠন। এটার অর্থ কি আমি একটু ব্যাখ্যা দেই, শুনেন পড়ার আগে। যে কোনো ব্যক্তি যদি, শুনেন এই রুবেল সাহেব শুনেন, কোনো ব্যক্তি যদি পৃথক পৃথক অপরাধ করে তাহলে তার বিরুদ্ধে পৃথক পৃথক চার্জ গঠন হবে, পৃথক পৃথক মামলায় বিচার হবে। কেমনে? ধরেন দীপজল এক বাসায় চুরি করছে, মতিঝিল এক বাসায় চুরি করছে, শাহবাগে এসে এক বাসায় একজনকে আহত করছে। তাহলে এই জায়গায় ঘটনা কয়টা? এক বাসায় চুরি করছে, এক বাসায় কি করছে, আহত করছে। মামলা হবে দুইটা, চার্জ গঠন হবে দুইটা। এটাই বলছে 233। 233-এ বললো পৃথক পৃথক ঘটনার জন্য মামলা হবে কি পৃথক পৃথক, বা চার্জ গঠিত হবে পৃথক পৃথক। এটাই হচ্ছে 233। তবে কখন আমি একসাথে অনেকগুলো অপরাধ করছি কিন্তু একসাথে চার্জ গঠন করা যাবে? এই যে যে ব্যতিক্রম, এই ব্যতিক্রম 233-এর ব্যতিক্রম আলোচনা করছে সবাই। মনোযোগ দিয়ে শুনেন, 234, 235, 236 আর 239। কত কত বলেন? 235, 234, 234, 235, 236 আর কত? অর্থাৎ 233-এ বলছে পৃথক পৃথক ঘটনার জন্য মামলা কয়টা, পৃথক চার্জ গঠন করে মামলা হবে আলাদা আলাদা। কিন্তু এর ব্যতিক্রম, যে কখন আমি একসাথে অনেকগুলো অপরাধ করলেও সব একসাথে বিচার করা যাবে, এই ব্যতিক্রম গুলো আলোচনা করছে 234, 235, 236 আর কত 239। তো দেখেন 234, 235, 236 এবং 239 ধারায় উল্লেখিত ক্ষেত্রসমূহ ব্যতীত আন্ডারলাইন করেন প্রত্যেকটি স্বতন্ত্র অপরাধ যার জন্য কোনো ব্যক্তি অভিযুক্ত, এমন প্রত্যেকটি অপরাধের জন্য পৃথক চার্জ গঠন করতে হবে এবং এমন প্রত্যেকটি চার্জ পৃথকভাবে বিচার করতে হবে। 233 ধারায় বিধান করা হয়েছে প্রত্যেকটি পৃথক অপরাধের জন্য পৃথক চার্জ বা অভিযোগ গঠন করতে হবে এবং এমন প্রত্যেকটি চার্জ বা অভিযোগ পৃথকভাবে বিচার করতে হবে। উদাহরণ করি, দেখেন, করিম একটি ক্ষেত্রে চুরির জন্য অভিযুক্ত, অন্য ঘটনায় মারাত্মক জখমের জন্য অভিযুক্ত। অন্য ঘটনায় শব্দটা বলতেন, পিছনে দেন, অন্য ঘটনায়। তাহলে সে একবারই করছে চুরি, আর একবারই কি করছে মারাত্মক জখম। চুরি এবং মারাত্মক জখমের জন্য করিমের বিরুদ্ধে পৃথকভাবে চার্জ গঠন করতে হবে এবং পৃথকভাবে বিচার করতে হবে। তার মানে এই জায়গায় চার্জ গঠন হবে দুইটা, আর চার্জ দুইটা মানে মামলাও কয়টা, দুইটা। কেন এটা করা হলো? কারণ ঘটনা কয়টা হয়েছে, দুইটা, ঠিক আছে, বাট এই ঘটনা দুইটা কিন্তু আলাদা আলাদা। আচ্ছা, এখন আমরা চলে আসি, দেখেন যে 233 ধারার ব্যতিক্রম। 233 ধারার ব্যতিক্রম হলো 234, 235, 236, 239 ধারা। অর্থাৎ প্রত্যেকটি পৃথক অপরাধের জন্য পৃথক চার্জ গঠন বা পৃথক বিচার করতে হবে, এই নিয়মটি 234, 235, 236 এবং 239 ধারা ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আমরা চলে এসেছি 234-এ। দেখেন ধারা 234। 234-এর বিষয়বস্তু আমি একটু বলি, তারপরে আপনাদের একটু বইতে যাই। 234-এ বলতেছে, 234 মানে ব্যক্তি একজন, কয়জন, একজন ব্যক্তি যদি একই ধরনের, কয় ধরনের, একই ধরনের তিনটা অপরাধ 1 বছরের মধ্যে করে, 1 বছরের মধ্যে করে, তাহলে ওই তিনটা অপরাধের বিচার এক মামলায় একত্রে চার্জ গঠন করে করা যাবে। কাহিনী শুনেন, দীপজল ধরেন ব্যক্তি কয়জন, একজন। সে জানুয়ারি মাসে এক বাসায় চুরি করছে, জুন মাসে এক বাসায় চুরি করছে, আগস্ট মাসে এক বাসায় চুরি করছে। তাহলে তিনটা চুরি করছে কয় মাসের মধ্যে, 1 বছরের মধ্যে। ব্যক্তি কয়জন, একজন। আর
তিনটাই হচ্ছে কি চুরি। তাহলে এই তিনটা অপরাধের বিচার একসাথে চার্জ গঠন করে করা যাবে, এটাই বলতে কত দাঁড়ায় 234 দাঁড়ায়। বাট শর্ত আছে, ব্যক্তি কয়জন, সময় কতক্ষণ, 1 বছর। কোন ধরনের অপরাধ, একই ধরনের অপরাধ। যদি খুন করেন 3টা খুন, যদি দস্যুতা করেন 3টা দস্যুতা। বুঝতে পারছেন, ঘরে আগুন ধরাইলে 3 জায়গা আগুন ধরাই। যদি 4টা হয়ে যায় তাহলে কিন্তু হবে না, যদি 11 মাস হয়ে যায় তাহলে কিন্তু হবে না। এখন না, বিচার তো 3টারই হবে কিন্তু এক মামলায় একসাথে চার্জ গঠন করে। এই জায়গায় অপরাধীরা ডিসকাউন্ট দেয় না যে 3 জায়গা চুরি করছি আমার বিচার হচ্ছে একসাথে, বিষয়টা তা না। মামলা 3টা বিচার করতেছে একসাথে চার্জ গঠন করে। বুঝতে পারছেন, এটা তো 12 মাসের ভিতরে 12 মাসের মধ্যে। যদি চারটা হয়, এখন কি এই প্রথম তিনটা একটা করে আর পরে একটা আরেকটা দুটো হবে নাকি আবার চারটাই হবে? আচ্ছা, এখন এটা আদালতের এখতিয়ার, আদালত যে 3টাই একসাথে বিচার করবে বিষয়টা তা না। এটা সবকিছু ওনার জন্য নির্দেশনামূলক, যদি ওনার কাছে মনে হয় উনি করতেও পারে আবার নাও করতে পারে। বাট আমার অ্যাকচুয়ালি শর্ত যেটা অ্যাপ্লিকেবল সেটা হলো আমার 3 মাসের মধ্যে, সরি 3টা অপরাধ একই ধরনের 12 মাসের মধ্যে। যদি আপনার 12 মাস পরে আরেকটা করে তাহলে তো মোট হয়ে গেল কয়টা, 4টা। তাহলে ওই 4টে তো একসাথে করা যাচ্ছে না, কিন্তু 3টা একসাথে করে আবার ওইটা আলাদা। হ্যাঁ, আইনকে ভিন্ন ভিন্ন হতে হবে না, একই আইন আলাদা আলাদা হলে তো আর করা যাবে না। আইন আলাদা আলাদা কেমনে, একটা এখন উদাহরণ দেন। উদাহরণ হচ্ছে যেমন যৌতুক নারী নির্যাতন মামলা, ওইটা পক্ষগুলো একই কিন্তু মামলা হয় ভিন্ন ভিন্ন। আচ্ছা, যৌতুক আর নারী নির্যাতনের মামলা কি এক টাইপের, এক টাইপের, এক টাইপের না। আপনার কাছে আপাত দৃষ্টিতে মনে হইতে পারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যৌতুকের কোনো মামলা নাই, জানেন? যৌতুকের নিমিত্তে মারধর আছে, যে গুরুতর আঘাত বা হত্যা ঘটানো, কিন্তু ওই জায়গায় কি আছে যে যৌতুক চায়ার শাস্তি। তাহলে ওইটা হলো যৌতুকের জন্য মারধর, আর না, আর যৌতুক নিরোধক আইন হলো যৌতুক চাইছি। তাহলে দুইটা কি এক অপরাধ? এক অপরাধ না। বুঝতে পারছেন ভাই, দুইটা এক অপরাধ না। যখনই আপনি ভিন্ন আইনে যাবেন তাহলে তোর অপরাধ এক টাইপের থাকতেছে না, থাকতেছে। বিয়ে করে দেয় বলবো। আচ্ছা, তো বিয়ের সাথে এই জায়গা বুঝার কি সম্পর্ক? দেখেন, যাই হোক। ওইটা স্যারের আন্ডারে। আচ্ছা, তাহলে একটা জিনিস বুঝেন ভাই, 34 আপনি এই 3টা জিনিস মনে রাখেন যে মানুষ কয়জন, একজন। অপরাধ কয় ধরনের, একই ধরনের। কয়টা অপরাধ, 3টা অপরাধ। কত দিনের মধ্যে, তাহলে তার বিচার একসাথে করা যাবে, 234 শেষ। এইটুক জানলেই হবে। আচ্ছা, 234 ধারায় একই বিচারে সর্বোচ্চ 3টি চার্জ একত্রীকরণ করে একত্রে বিচার করা যেতে পারে যদি নিম্নলিখিত অপরাধ সমূহ একই প্রকৃতির হয়। অপরাধ সমূহ 1 বছরের মধ্যে হতে হবে, 1 বছর না হলে কত, কত মাস, 12 মাস। অর্থাৎ প্রথম অপরাধ এবং সর্বশেষ অপরাধের মধ্যে সর্বোচ্চ 1 বছর বিরতি থাকবে। একই বিচারে সর্বোচ্চ 3টির বেশি অপরাধ একত্রে করা যাবে। এখানে একটু ছোট্ট করে লেখেন যে এই ধারার ব্যাখ্যা অনুসারে, এই ধারার ব্যাখ্যা অনুসারে, মাসুদ নাম লেখেন, হ্যাঁ 34 একটু লেখেন। এই ধারার ব্যাখ্যা অনুসারে দণ্ডবিধির 379 এবং 380 একই প্রকৃতির অপরাধ বলে গণ্য হবে। এই সুমন সেন, আপনি বিকাশে বলছিলেন, এই ধারার ব্যাখ্যা অনুসারে দণ্ডবিধির 379 এবং 380 একই প্রকৃতির অপরাধ বলে গণ্য হবে। আচ্ছা, এটার অর্থ বুঝেন। দণ্ডবিধি আমরা যখন পড়বো তখন আমরা জানি যে 379-তে আছে হলো চুরি, সাজা 3 বছর।
আর 380-তে হলো 5 গৃহে চুরি, সাজা কত? 7 বছর। তাহলে এই জায়গা বলে দিছে যে যদি কোনো ব্যক্তি ধরেন একবার চুরি করতে বাইরে আর 2বার চুরি করতে ঘরে, তাহলে এই এই তিনটে একই ধরনের অপরাধ হিসেবে কি গণ্য করবে, কারণ এই জায়গায় ব্যাখ্যায় বলে দিছে 379 আর 380 একই প্রকৃতির অপরাধ হিসেবে গণ্য। 234 বোঝেন নাই কেউ আছেন? আমরা 235-এ চলে আসি, দেখেন একের অধিক অপরাধের বিচার। 235, একের অধিক অপরাধের বিচার। আচ্ছা, এখানে একই কার্যধারায় বলতেন, একই কার্যধারায় একই ব্যক্তি শব্দটা বলতেন, পাইছেন? মাসুদের নাই, না থাকলে সমস্যা নাই। একই কার্যধারায় একই ব্যক্তি কর্তৃক একের অধিক অপরাধ সংগঠিত করা হলে শুধুমাত্র উক্ত একাধিক অপরাধ সমূহ 235-এর এক দ্বারা একত্রে বিচার করা যাবে। 235-এর একের সারমর্ম হলো একই কার্যের অংশ হিসেবে, এইটুক মিল আছে, সংগঠিত প্রত্যেকটি অপরাধের জন্য পৃথক চার্জ গঠন করতে হবে, কিন্তু অপরাধগুলো যেহেতু একই কার্যের অংশ হিসেবে সংগঠিত হয়েছে সেগুলোকে একই বিচারে বিচার করতে হবে। একটু ব্যাখ্যা দিই, শুনেন। এই শুনেন, ধরেন একটু আগে আমরা 233-এ পড়লাম যে একজন ব্যক্তি এক এক জায়গায় চুরি করতে আর এক বাড়িতে যে কি করছে, আঘাত করছে, তখন মামলা হয়েছিল কয়টা? দুইটা। কেন দুইটা? কারণ ঘটনা কয়টা? দুইটা। কিন্তু 235-এর একে বলতেছে যে যদি কোনো ব্যক্তি একাধিক অপরাধ করে একই কার্যের অংশ হিসেবে, কেমনে? এক ব্যক্তি ব্যভিচারের নিমিত্তে ঘরে ঢুকছে, ঘর ভাঙছে, ঘরে ঢুকে ব্যভিচার করছে, চুরি করছে, আঘাত করছে, সেই ঘরেই পরে আগুন দিয়ে চলে আসছে। তাহলে এই যে সে যে ব্যভিচার করছে, ঘর ভাঙছে, আঘাত করছে, আগুন দিছে, সব ঘটনা কি একসাথে না? সব ঘটনা কি একসাথে? এই কারণে 235-এর একে বলতেছে ওই ব্যক্তির বিরুদ্ধে এই সকল অপরাধের চার্জ একসাথে গঠন করে একই মামলায় বিচার করা যাবে। অর্থাৎ ধরেন ব্যভিচারের জন্য 497, ঘর ভাঙার জন্য, ঘরে ঢোকার জন্য ধরেন ওই যে আপনার অপথে গৃহপ্রবেশ 456, তারপরে আপনার ওই যে যে আঘাতের জন্য 323, ঘরে আগুন দেওয়ার জন্য 436, এই সকল ধারা তার সাথে একত্রে চার্জ গঠন করে একই মামলার বিচার করা যাবে। কেন এই জায়গায় আমি 233 যদি হতো তাহলে মামলা হতো যে কটা অপরাধ সেই কয়টা, সেই কয়টা মামলা, যে কয়টা ধারা মামলা সেই কটা, কিন্তু এই জায়গা সকল ধারা একসাথে বিচার হচ্ছে। কেন হচ্ছে? কারণ এই জায়গা সকল ঘটনা ঘটছে কখন? কাহিনী বুঝছেন? যদি এরকম হতো যে একবারই ব্যভিচার করছে, পাশের বাড়ি চুরি করছে, তার 2 ঘর পরে যাইয়া আঘাত করছে, আর 10 ঘর পরে যাইয়া আগুন দিছে, তাহলে মামলা হয়তো কয়টা? আলাদা আলাদা। বুঝতে পারছেন? তাহলে যদি কোনো ঘটনা একই কার্যের অংশ হিসেবে কয়জন ব্যক্তি করে, 234-এও কয়জন? একজন। 35-এর একে কয়জন? একজন। একই কার্যের অংশ হিসেবে একাধিক ব্যক্তি, একজন ব্যক্তি যদি একাধিক অপরাধ করে তাহলে সকল অপরাধের বিচার একসাথে করা যাবে। কত ধারা বলেন? 235-এর এক। আপনাদের পুরাতন বইতে একটা কথা লেখা নাই, 235-এর 2, একটু যদি লেখেন ভালো হয়, যার যার নাই। আমি বলি আপনারা লেখেন, পুরাতন বইতে 235-এর 2 দিয়ে লেখেন। অবশ্য জায়গা আছে কিনা জানি না। হ্যাঁ, লেখেন অভিযোগকৃত কার্য, অভিযোগকৃত কার্য লেখা আছে মিতা আপনার? ঠিক আছে। অভিযোগকৃত কার্য যে অপরাধ গঠন করে, অভিযোগকৃত কার্য যে অপরাধ গঠন করে তা বলবৎ আইনের 2 বা ততোধিক সংজ্ঞার অন্তর্ভুক্ত হলে অভিযুক্ত ব্যক্তিকে, অভিযুক্ত ব্যক্তিকে এমন প্রত্যেকটি অপরাধের জন্য একই বিচারে চার্জ গঠন করে
বিচার করা যেতে পারে। আচ্ছা, এটার এটার কাহিনী বুঝেন, আমি একটু সংক্ষেপে বলে নিই, তাহলে 235-এর 2 ভালো বুঝতে পারবেন। 235-এর 1-এর উদাহরণ দিচ্ছি, 235-এর 2 হচ্ছে এরকম। তার আগে আমার বোঝা দরকার, আমরা যখন দণ্ডবিধি পড়ি তখন আমরা জানি একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির কোনো দৈহিক যন্ত্রণা বা কোনো আঘাত করে সেটা বলে আঘাত, এবং এটা শাস্তিযোগ্য অপরাধ। যদি কেউ ইচ্ছাকৃতভাবে আঘাত করে শাস্তিযোগ্য অপরাধ 323। 323। আবার যদি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির গতি পরিবর্তন করে, গতিশীল করে, গতিরোধ করে, নিজের মাধ্যমে, কোনো বস্তুর মাধ্যমে, কোনো প্রাণীর মাধ্যমে, তখন এটারে বলে ক্রিমিনাল ফোর্স, অপরাধজনক বলপূর্বক, অপরাধজনক বল প্রয়োগ। শাস্তিযোগ্য 352। কত বলেন? এখন ধরেন সলিমুল্লাহ সাহেব দৌড়ে আসতেছিল, ওনারে আমি ঠেলা দিয়ে ফেলে দিছি, বলেন তো এটা 323 হয় না 352 হয়? সলিমুল্লাহ দৌড়ে আসতেছিল, তারে আমি ঠেলা দিয়ে ফেলা দিলাম, উনি পড়ে গেছে। তাহলে এটা অ্যাকচুয়ালি দেখেন, ঠেলা দিলে সে আঘাত পাইছে না? ঠেলা দিলে তো সে আঘাত পাইছে, তাহলে 323 হয়েছে। আবার তারে, সে গতিশীল ছিল, তার গতি আমি রোধ করতে, এটা তো ক্রিমিনাল ফোর্স হইছে। তাহলে এখন মামলা করব কয় ধারায়, বা চার্জ গঠন করবে আদালত কয় ধারায়? 2 ধারায় চার্জ গঠন করা যাবে, 2 ধারায় মামলা করা যাবে। কারণ এই জায়গায় বলছে যে যদি কাজ হয় একটা, কিন্তু ওইটা যদি 2 ধারায় সংজ্ঞায়িত হয়, তাহলে 2 ধারায় তার সাজা দেওয়া যাবে। এটাই বলছে 235-এর 2। বুঝতে পারছেন? লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে ভাই এরকম, যে একজন ব্যক্তি তারে এরকম আঘাত করছে, এখন তার বিরুদ্ধে 323-এও মানে অপরাধ হয়, 352-তেও অপরাধ হয়, এখন চার্জ গঠন করবে কোন ধারায়? মানে চার্জ কি দুইটাই করবে নাকি একটাই করবে, কোনটাই? এটা অনেকে বলে যে যে ধারায় শাস্তি বেশি সেই ধারায়, বিষয়টা তা না। 2 ধারায় কি চার্জ গঠন করা যাবে। ধরেন আপনি, এটার ভালো উদাহরণ হচ্ছে কোর্ট কাছারিতে যে মামলাটা হয় 406, 420-এর ক্রিমিনাল ব্রেচ অফ ট্রাস্ট এবং চিটিং। তা ঘটনা তো একটাই করছে, কিন্তু মামলা আপনি করতেছেন কয় ধারায়? 2 ধারায়, 406-ও পড়ে, আবার কি 420-ও পড়ে। বুঝতে পারছেন? তাহলে যদি অপরাধ একটা হয় বাট ওটা 2টা ধারায় সংজ্ঞায়িত, তাহলে 2 ধারায় মামলা করা যাবে, বা 2 ধারায় চার্জ গঠন করা যাবে। আমরা একটু উদাহরণে চলে আসি, দেখেন উদাহরণ। ক, ব্যভিচারের উদ্দেশ্যে দিনের আলোয় ঘর ভাঙে এবং ঘরে প্রবেশ করে ক্ষয়ের স্ত্রীর সঙ্গে ব্যভিচার সংগঠন করে। 233 ধারা অনুসারে কয়ের বিরুদ্ধে অপথ্য গৃহপ্রবেশের জন্য 454 ধারায় এবং ব্যভিচারের জন্য 497 ধারায় পৃথকভাবে চার্জ গঠন করে পৃথক বিচার করতে হবে। কিন্তু যেহেতু এই দুইটি অপরাধ, আন্ডারলাইন করবেন, এমন ভাবে সংযুক্ত যে এই অপরাধ সমূহ বল দিবেন একই কার্যের অংশ এবং একই ব্যক্তি সংগঠন করেছে, সেহেতু 235-এর 1 ধারা অনুসারে এই দুইটি অপরাধ একই একই সাথে বিচার করা যাবে। এই জায়গা 233 কেন আসলো না বলেন? কারণ এটা তো আলাদা আলাদা ঘটনা না, এই দুইটা কি একই কার্যের অংশ, এই কারণে একই সাথে বিচার করা যাবে। তো আমাদের নামাজের বিরতি, একটু সবাই রিডিং দেখতে থাকেন, নামাজের পরে আমরা আবার শুরু করবো ইনশাল্লাহ। তো আমরা পড়াই ফিরি ভাই, দেখেন 233 ধারায় আমরা পড়েছি যে স্বতন্ত্র বা পৃথক অপরাধের জন্য পৃথক চার্জ গঠিত হবে, এবং 233-এর যে ব্যতিক্রম আলোচনা করা হয়েছে 234, 235, 236 আর 239। তো তন্মধ্যে আমরা 234-এ পড়েছি যে একজন ব্যক্তি যদি অনধিক 3টা অপরাধ একই ধরনের করে 1 বছরের মধ্যে, তাহলে একসাথে সকল অপরাধের চার্জ গঠন করে একসাথে বিচার করা যাবে। আচ্ছা, এরপরে 235-এর 1-এ বলা হয়েছে যদি একজন ব্যক্তি একই কার্যের অংশ হিসেবে একাধিক অপরাধ করে, একই বাড়িতে হত্যা করছে, চুরি করছে, আগুন ধরায় দিছে, সকল অপরাধের বিচার একসাথে করা যাবে। 235-এর 2-এ বললো যে যদি অপরাধ হয় একটা কিন্তু 2টা ধারায় সংজ্ঞায়িত, তাহলে 2 ধারায় তাকে সাজা দেওয়া যাবে, বা 2 ধারায় চার্জ গঠন করে একসাথে তার বিচার করা যাবে। আমরা চলে আসি 236 ধারা, একসাথে
36 ধারা দেখেন, অপরাধ সংগঠন বিষয় বলবেন সন্দেহ থাকলে, সন্দেহ থাকলে। আচ্ছা, ধরেন কিছু কিছু অপরাধ আছে, যে সকল অপরাধের উপাদানগুলো কাছাকাছি, মানে আদালতের কাছে মাঝে মাঝে মনে হতে পারে যে সে কি চুরি করেছে, নাকি আত্মসাৎ করছে, নাকি বিশ্বাসভঙ্গ করছে, নাকি প্রতারণা করছে। কারণ চুরিতে একজনের অস্থাবর সম্পত্তি তার সম্মতি ছাড়া নিয়ে যায়, এটা যেমন চুরি। আবার আত্মসাতের ক্ষেত্রেও, বিশ্বাসভঙ্গের ক্ষেত্রেও একজনের দায়িত্বপ্রাপ্ত আছি, কারণ একটা অফিসের কর্মচারী যদি সেই অফিসের জিনিস নিয়ে যায়, এটা আত্মসাৎ, এটা আত্মসাৎ। আবার এটা চুরিও হয়। আবার অনেক সময় প্রতারণা, যে বিভিন্ন কিছু করে ভুলভাল বুঝায় জিনিসটা আমি নিয়ে গেছি। তাহলে এখন ঘটনা ঘটছে একটা, এখন আদালতের কাছে সন্দেহ হচ্ছে যে এটা কি চুরি, নাকি বিশ্বাসভঙ্গ, নাকি আত্মসাৎ, নাকি চোরাই মাল। বুঝতে পারছেন? কারণ এই অপরাধগুলোর উপাদান কি, একই ধরনের। কিন্তু খুন আর চুরি কিন্তু এক জিনিস না। এই দুটো নিয়ে সন্দেহের কোনো সৃষ্টি হওয়ার কোনো অবকাশই নাই। কেন নাই? কারণ খুনের উপাদান আলাদা, চুরির উপাদান আলাদা। খুনে মানুষ মারা হয়, চুরিতে কি মানুষ মারা হয় না। খুনে কোনো সম্পত্তি রিলেটেড কোনো ব্যাপার আছে না, চুরিতে কি সম্পত্তি নাই। তাহলে চুরির অপরাধ যদি সংগঠিত হয়, সন্দেহ করা যায় যে সে চুরি করছে, নাকি বিশ্বাসভঙ্গ করছে, নাকি চোরাই মাল গ্রহণ করছে। কারণ এই অপরাধগুলো একই প্রকৃতির, একটার সাথে আর একটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত, পার্থক্য খুব সীমিত। আর খুন আর চুরি এই দুইটা নিয়ে কিন্তু সন্দেহ হওয়ার কোনো কি নাই, সুযোগই নাই। এখন বিচারকের কাছে যদি মনে হয় যে সে কি ডিপজল কি চুরি করছে, নাকি বিশ্বাসভঙ্গ করছে, নাকি আত্মসাৎ করছে, এটা নিয়ে যদি সন্দেহ হয়, তাহলে উনি 236 ধারার বিধান অনুসরণ করবেন। উনি ইচ্ছা করলে যতগুলো নিয়ে সন্দেহ হচ্ছে, চুরি, বিশ্বাসভঙ্গ, আত্মসাৎ, চোরাই মাল, এই চারটা একসাথে চার্জ গঠন করবে। মানে চুরির জন্য 379, বিশ্বাসভঙ্গ 406, আত্মসাৎ 403, চোরাই মাল 411, চার ধারাই তার বিরুদ্ধে চার্জ গঠন করবে, অথবা যে কোনো একটা। বুঝেন কিনা? হয় যতগুলো নিয়ে সন্দেহ আছে সবগুলো নিয়ে চার্জ গঠন করবে, অথবা কয়টা, একটা। বুঝতে পারছেন? এটার বলে অল্টারনেটিভ চার্জ। 236 ধারায় অল্টারনেটিভ চার্জ সম্পর্কে আলোচনা করছে। মানে আপনি চারটা নিয়ে সন্দেহ হইলে হয় সবগুলা নিয়ে করবেন, অথবা কি যে কোনো একটা। তবে কাহিনী আছে, একটু শুনেন। ধরেন আপনার সন্দেহ হয়েছিল চারটা নিয়ে, চুরি, বিশ্বাসভঙ্গ, আত্মসাৎ, চোরাই মাল। আপনি চারটায় চার্জ গঠন করার সুযোগ কিন্তু আপনার ছিল, কিন্তু আপনি একটাই করছেন, চুরিতে। চুরিতে সাজা দিয়ে ফেলছেন। এরপরে এসে ওই একই ঘটনার জন্য বাকি তিনটায় কিন্তু আর বিচার করা যাবে না। তখন 403 ধারা এটা বাড়িতে হবে, ডাবল জিওপার্ডি। আপনার যদি যে অতগুলো নিয়ে সন্দেহ হচ্ছে, যদি আপনার চুরির বিচার চলাকালে যদি মনে হতো যে বিশ্বাসভঙ্গ করছে, তাহলে রায় ঘোষণার আগেই বিশ্বাসভঙ্গ হয় যোগ করতে হবে, না পরিবর্তন করতে হবে। কিন্তু রায় একবার হয়ে গেলে তাহলে যতগুলা নিয়ে সন্দেহ ছিল ওইগুলা নিয়ে আর চার্জ গঠন করা, তার বিরুদ্ধে নতুন বিচার করা যাবে। একটু পড়ি দেখেন। তো কি হয়, চারটা ধরেন, চারটা, তিনটা কাজ গঠন করতে হবে। হুম। কিন্তু এই শাস্তি তো তিনটা তিন রকম। হুম। তাহলে কি তিনটা অপরাধের তিনটাই শাস্তি দিবে? হ্যাঁ। তো তো ওর বেশি শাস্তি দিবে। হ্যাঁ, হবে। আর একটা দিকে তো মাত্র একটা। একটা, এখন কি, একটা কাজ করে যদি এখন 10 বছর শাস্তি হয়ে যায়, 10 বছর তো সে কাটবে না। তখন আমরা যে ফৌজদারি কার্যবিধি 35 ধারা, মনে আছে যে একটা না হলে 14 বছরের বেশি না, ম্যাজিস্ট্রেট হলে দ্বিগুণের বেশি না। আমি বলতে চাচ্ছি যে ধরেন তিনটা বিষয়ে কি করবো, তিনটা ছাড় গঠন করবো। চুরি করছে ধরেন একজন, কিন্তু এখানে ধরেন আপনার 7 বছরেরটাও আসলো, 379 আসলো, 180 আসলো, 80 আসবে না, বা ওই যে 81 আসলো। এরকম তিনটা দিলে তাতে শাস্তি দেখা যাবে তো অনেক ভেতর ভেতর। আচ্ছা, এখন একই ধরনের দুইটা ধারা আসবে না। একটু শুনেন, 379-তে চার্জ গঠন করলে সেই সাথে 381 আসে না। হয় আপনি 381 আনবেন, নাহলে 379। আর যেটা চার্জ আনা যেতে পারে, ধরেন একজনের বিরুদ্ধে 379-তেও আনছে, আবার 406-এও আনছে, আবার 411-তেও আনছে। তিনটা ধারায় যদি চার্জ গঠন করে, তাই তিন ধারায় সাজা পাবে। কারণ আপনার কাছে তো মনে হইতে পারে তার বেশি। এখন তার বেশি কেমনে বুঝলেন? আদালতে তো সন্দেহ হচ্ছে, সে তো তিনটাই করতে পারে। মানে তার কাছে অপশন আছে যে সে তিনটাই চার্জ গঠন করবে, অথবা যে কোনো কয়টাই, একটাই। স্যার হ্যাঁ, বলেন বলেন। স্যার আমি যেন কোথায় পড়ছিলাম, আমার ভালো মনে হচ্ছে না, স্পষ্ট মনে নেই। যে
তিনটা তিন চারটা ধারার মধ্যে যদি সন্দেহ থাকে, তাহলে আদালত সর্বনিম্ন যে শাস্তির দ্বারা ওই দ্বারাই নাকি চার্জ গঠন করে বিচার দিবে, এরকম পড়ছিলাম মনে হইতেছে আমার। দণ্ডবিধির 72 ধারায় করছিলেন। জি স্যার, জি স্যার, এরকম, হ্যাঁ জি স্যার। সেটার কথা আবার আলাদা। দণ্ডবিধির 72 ধারায় বলছে যে বিচার যখন শাস্তি দিবে তখন যদি সন্দেহ হয় যে আমি কোন ধারায় শাস্তি দিব, তাহলে সেটার কথা আর এটার কথা এক না। আপনার সন্দেহ ছিল বলেই আপনি 4টে ধারায় চার্জ গঠন করছেন, এটা হলো এক কথা। আর আপনি চার্জ গঠন করছিলেন একটা দিয়া, কিন্তু দণ্ড দেওয়ার সময় মনে হচ্ছে যে সেই অন্য কোনো অপরাধও করতে পারে, সেই ক্ষেত্রে যতগুলো নিয়ে সন্দেহ হচ্ছে সেইগুলোর মধ্যে কম যেটা সেটাই শাস্তি পাবে। আচ্ছা জি যাই স্যার, হোক, এত বুঝছি। কথা বললে পুরাতন যারা নতুন যারা আছে এনাদের নিতে সমস্যা হবে। জাস্ট এতটুকু বুঝেন যে যতগুলো, যদি কেউ কোনো অপরাধ করে তার কাছে যদি সন্দেহ হয়, আদালতের কাছে সন্দেহ হইলে যে সে কোনো নির্দিষ্ট একটা করছে অথবা বেশ কয়েকটা নিয়ে সন্দেহ হচ্ছে, তাহলে আদালতের অপশন আছে যতগুলা নিয়ে সন্দেহ হচ্ছে সবগুলাই চার্জ গঠন করার, অথবা কি যে কোনো একটা। আপনার ওই সামনে অনেক খাবার আছে, এখন মন চাচ্ছে পোড়া বিরিয়ানিও খাই, পোলাও খাই, ছোলা ভাটোরাও খাই, আবার অন্য তিহারি আছে তাইও খাই। তাহলে যদি আপনার মন চায় সব একসাথে খাইতে হবে, আর যদি একটা খাওয়া শুরু করেন তাহলে বাকিগুলা পারবেন। যে কোনো একটা বেছে নেবেন আর সব খাইতে চাইলে সব খাইবেন, কিন্তু একটা খাওয়ার পর, হ্যাঁ বলেন, দেখেন, যাই হোক দেখেন, তাহলে যদি আমার সন্দেহের কথা আসে তাহলে কত দ্বারা 36 দেখেন, 236 ধারা অনুসারে কি অপরাধ সংঘটিত হয়েছে সেই সম্পর্কে গোল দিবেন। কোনো সন্দেহ থাকলে অভিযুক্তকে সংঘটিত সকল, এটা করলেন সকল বা এমন অপরাধ সমূহের কোনো একটি অপরাধের জন্য অভিযুক্ত করে একত্রে বিচার করা যেতে পারে, বা বিকল্প চার্জ বা অল্টারনেটিভ চার্জ গঠন করা যেতে পারে। পুরাতন বইতে নাই, এখানে অল্টারনেটিভ চার্জটা লিখে নেন। যদি বলে অল্টারনেটিভ চার্জ গঠন করা হয় কত ধারায়, উত্তর হবে কত ধারা, 236 ধারা। তারপরে দেখেন উদাহরণ পড়ি আমরা, যে কয়েকটি অপরাধ করেছে যেটা চুরি, চোরাই মাল গ্রহণ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা রূপে গণ্য হতে পারে। এক্ষেত্রে তার বিরুদ্ধে এই যে দেখেন, চুরি, চোরাই মাল গ্রহণ, বিশ্বাসভঙ্গ বা প্রতারণা চার্জ গঠন করা যেতে পারে। মানে তার বিরুদ্ধে সবগুলা নিয়ে চার্জ গঠন করা যেতে পারে, অথবা যে কোনো কয়টাই, একটাই। উদাহরণটা ঠিকভাবে এখানে লেখে নাই, একটু আরো একটু বিস্তারিত লেখা উচিত ছিল, যে যতগুলা নিয়ে সন্দেহ হচ্ছে সবগুলার একত্রে চার্জ গঠন করতে পারে, অথবা যে কোনো একটা। আমরা 239-এ চলে আসি। 239 ধারা দেখেন, যে সকল ব্যক্তিদের, গোল্ডেন ব্যক্তিদের শব্দটা গোল্ডেন, একত্রে বা যৌথভাবে চার্জ গঠন করা যেতে পারে, কত ধারা, 239। আচ্ছা এটা একটু বুঝেন, ফৌজদারি কার্যবিধির 239 ধারায় গোল দিবেন 7 শ্রেণীর ব্যক্তিদের একত্রে চার্জ করা যেতে পারে। কয় শ্রেণীর? 7 শ্রেণী। পরীক্ষায় প্রথমত প্রশ্ন আসে কয় শ্রেণীর ব্যক্তিদের একত্রে চার্জ গঠন করা যাবে, 7 শ্রেণী। এখন শুনেন, আমরা প্রথম যেটা দেখি 1 নাম্বার ক, একই কার্য প্রক্রিয়ায়, এই শব্দটা গোল দেন, একই কার্য প্রক্রিয়ায় সংগঠিত একই অপরাধের জন্য, এটা গোল দেন, একই অপরাধের আর অভিযুক্ত ব্যক্তিদের, এটা গোল দেন, একত্রে বিচার করা যেতে পারে। এটার অর্থ কি? মানে একটা অপরাধ করছে কয়জনে, অভিযুক্ত ব্যক্তিদের একসাথে। তার মানে আমি যদি এইভাবে বলি যে 10 জনে মিলে একজনকে হত্যা করছে, 10 জনে মিলে একজনকে হত্যা করছে, এটা আমরা এতক্ষণ পর্যন্ত যত ধারা পড়ছি কোনোটা কাভার করে না। দেখেন 233-এ লোক একজন, 34-এ কয়জন, একজন, 35-এ কয়জন, একজন, 36-এ বলছে সন্দেহের কথা। এতে একটা অপরাধ যদি অনেক মানুষ মিলে করে একসাথে, তাহলে সকল মানুষের বিচার করা যাবে একসাথে। এটা বলছে 239-এর কততে, পথে। বুঝতে পারছেন? ধরেন আন্দোলনে সবাই মিলে একজনকে হত্যা করছে,
তাহলে এই সবার বিচার একসাথে চার্জ গঠন করে করা যাবে এক মামলায়, সবার বিরুদ্ধে আলাদা আলাদা মামলা হবে না, এক মামলায় করা যাবে। এটা বলছে 239-এর ক। আচ্ছা, আমরা পরেরটা আসি। কোনো অপরাধে গোল দেন অভিযুক্ত ব্যক্তি আর অপসহায় অভিযুক্ত ব্যক্তিগণ বা এমন অপরাধ সংগঠনে প্রচেষ্টাকারী ব্যক্তিদের একত্রে বিচার করা যেতে পারে। এটার অর্থ কি? অভিযুক্ত ব্যক্তি মানে যে অপরাধটা করছে, আর অপসহায়তা মানে হচ্ছে যে তারে যে প্ররোচনা দিছে। যেমন দেখেন, খুন সংগঠনকারী এবং খুনের সহায়তাকারী ব্যক্তিদের একত্রে চার্জ গঠন করে বিচার করা যেতে পারে। দণ্ডবিধি 302/109 লেখেন, 107 আছে। আমি হাফিজরে বললাম যে আপনি অমুকের ঘরে আগুন ধরাই দেন, এবং হাফিজ সাহেব ঠিকই আমার কথায় গিয়ে আগুন ধরাই দিছে। এই জায়গায় মূল অপরাধী হাফিজ সাহেব, আর আমি হচ্ছে এটার প্ররোচনাকারী। উনার আর আমার বিচার দুই মামলার দরকার নাই, এক মামলায় করা যাবে। সেটাই বলছে 239-এর খ। তাহলে আমরা ক মনে রাখবো, অপরাধ একটা করছে কয়জনে? অনেকজনে, বিচার করা যাবে। ক খ মনে রাখবো, যে অপরাধ করে আর যে প্ররোচনা দেয় দুইজনের বিচার একসাথে করা যাবে। 239-এর কত? খ। আমরা গতে চলে আসি। দেখেন, 234 ধারার অর্থ অনুসারে গোল দিবেন 12 মাসের মধ্যে যৌথভাবে সংগঠিত একই প্রকারের একাধিক অপরাধে গোল দিবেন অভিযুক্ত ব্যক্তিদের। ব্যক্তিদের শব্দটা গোল দেন, ব্যক্তিদের। আচ্ছা, কেউ বলবেন না? রুবেল সাহেব, এই গতে তো 234-এও যা বলছে, আবার এই গতেও 239-এর গতেও তাই বলতেছে। আপনার দৃষ্টিতে কোনো পার্থক্য আছে কিনা? এদিকে করতে গেছে 12 মাস, আর ওটা করলে 1 বছর। ওটা 1 বছর 12 মাসে একই, এটা পার্থক্য না। আর কিছু আছে কিনা? হ্যাঁ, দেখেন, দেখেই বলেন। বলবো স্যার? না না, স্যার বলেন না, কেউ যারে জিজ্ঞেস করছে সে বলুক। এদিকে প্রজাপতি আর ওনারে বলতে দেন, অভিযুক্ত ব্যক্তিদের ব্যাখ্যা বুঝাই দেন। আমার কাছে তো 34 আর 39 এটা এক কথাই লেখা, আবার লিখলো কেন? 34 এইখানে এদিকে ব্যক্তিদের তাহলে উদাহরণ দিয়ে বুঝান, উদাহরণ দিয়ে বুঝান, উদাহরণ দেন। আমি হয়তো সেভাবে করতে পারতেছি না। এই তানভীর আলম খান, আপনি বলেন, আপনার দৃষ্টিতে কোনো পার্থক্য আছে কিনা? পাইতেছেন না? আচ্ছা, আগেও আমি যারা জিজ্ঞেস করি সে বলেন। আপনারা পুরাতন পাপী, একেবারে নতুন পাপী যারা আছে তাকে জিজ্ঞেস করছি আর কি। আচ্ছা, দেখেন তো, দেখেন এখানে প্রকৃতপক্ষে পার্থক্য একটাই। রুবেল, ধন্যবাদ। শুনেন, যদি একজন ব্যক্তি 3টা অপরাধ করে 12 মাসের মধ্যে, তাহলে ওই একজন ব্যক্তির বিচার একসাথে, 3টা অপরাধের বিচার একসাথে করা যাবে 34। কিন্তু ধরেন আমরা 5 জনের ডাকাত দল, বছরে 3টা ডাকাতি করছি, ডাকাতি তো একই অপরাধ, 12 মাসের করছি, তাহলে আমাদের এই 3টা ডাকাতির বিচার একসাথে করা যাবে। এটা তো 234 না, এটা 239-এর কত? ক। বুঝতে পারছেন? মানে এই যে 39, 239-এর গ। আমার কথাটা কি কাজ করতে আমি বলবো স্যার। বলেন। যখন বলবো যে 234 এখানে গ, তখন তারা আমি এই 234টা ফলো করছি, আর এখানেও স্যার এই 234 কথাটা এই গড়া বলবো, ঠিক আছে? 239 আমার মাথায় আছে স্যার। আমি এই জায়গায় কোন তারিখে একদম, আর এই জায়গায় কোন তারিখে। আচ্ছা, দেখেন, আচ্ছা আমরা প্রথমে পাইলাম একটা অপরাধ করছে একাধিক ব্যক্তি, 2 নম্বরে পাইলাম যে অপরাধ করে আর যে প্ররোচনা দেয়
3 নম্বরে পাইলাম একাধিক ব্যক্তি 234-এর যা যা আছে তাই, বাট ব্যক্তি কয়জন? একাধিক। আচ্ছা, বলবেন না, চুপ করে দেখি। 4 নম্বর ঘটা পড়ি। একই কার্য প্রক্রিয়ায় সংঘটিত ভিন্ন ভিন্ন অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের, শব্দটা বলতেন, ব্যক্তিদের একত্রে বিচার করা যাবে। একটু কেউ কথা বলবেন না, যারা জিজ্ঞাসা করি সে বলেন। আরিফ সাহেব স্যার বলেন তো, এই যে 239-এর ঘ যেটা পড়লাম, এটার সাথে মিল আছে কোন ধারার? তো চৌত্রিশ দ্বারা মিল আছে স্যার। এইভাবে মিল আছে 34-এর, বলেন। স্যার 234-এ বলছিল যে আমি একা একজন ব্যক্তি, হ্যাঁ, আমি কাউকে বাদ দেবো না, যা ঘটনা ঘটাবো আমার একারই বিচার হবে। একাধিক ঘটনা ঘটানো আমি একাধিক ব্যক্তি। আমি এখন ওই রেঞ্জির সাহেব সবারই নিয়ে কয়েকটা ঘটনা ঘটাইছি, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, তারপর? হ্যাঁ, এখন ওই জন্য কয়েকটা ঘটনা সবারই নিয়ে ঘটালাম। ওই ভিন্ন ভিন্ন ঘটনা স্যার একত্রে বিচার করা যাবে। এই সবাই এই কেউ বলেন না দেখি। সুমন সেন ভাই বলেন তো, এই যে 239-এর ঘয়ের সাথে কোন ধারার একটু মিল আছে? এর আগে আমরা পড়ে আসছি। 35-এর কত, 1 না 2? 235-এর 1 কেন মিল আছে একটু বলেন। ধন্যবাদ। ওই জায়গায় একজন ব্যক্তি ঘর ভাঙছিল, একজন ব্যভিচার করছিল, একজন আগুন ধরাইছিল। আর এই কাজটা যদি একাধিক ব্যক্তি মিলে করে, তাহলে তাদের সবার ভিতরে একসাথে করা যাবে। এটা হলো 239। আরিফ সাহেব, 234 ইটস হয় স্যার। না, ফাউল কথা বলেন না। এই একেবারে মিলতে এরকম হয় না। 234 ফাউল কথা বলেন না। 234-এ হয় একই ধরনের, আর এই জায়গায় বলছে কি অপরাধ? দেখেন, তাহলে মনে রাখবেন, এখন মিল যদি উনি মিলাইতে চাই, তাহলে কোনটা মিলে না তা না। মিলেবেন যে ওই জায়গায় 2-3 আছে, 2-3-4, আর এই জায়গায় 2-3-9, প্রথম 2-3 তো মিলছে। এটাও ফৌজদারি কার্যবিধি, এটাও ফৌজদারি কার্যবিধি। এটাও বার কাউন্সিল পরীক্ষা আসবে, এটাও বার কাউন্সিল পরীক্ষা আসবে। এই যে মিলাইতে চাইলে তো এরকম মিলাইতে হবে। দেখেন, আচ্ছা, যাক, অপ্রাসঙ্গিক কথা বাদ দিই। একটু বোঝেন যে আমরা এই 239-এর 60টা আমরা মুখে মুখে মনে রাখবো। প্রথম যেটা পড়ছি, যে একটা অপরাধ করছে অনেকজন মিলে, এটা একটা। দ্বিতীয়ত বললাম যে অপরাধ করে আর যে প্ররোচনা দেয়, 2 নাম্বার। 3 নাম্বারে পড়লাম 234-এর যা আছে এটা করছে কয়জন মিলে? একাধিক ব্যক্তি। 4 নাম্বারে পড়লাম 235-এর একই কার্যপ্রক্রিয়ার অংশ হিসেবে ভিন্ন ভিন্ন অপরাধ যদি করে কয়জন? অনেকজন। মানে এটার মিল আছে 235-এর 1-এর সাথে। বাট 235-এর 1-এ লোক কয়জন? একজন, আর এই জায়গার লোক হচ্ছে একাধিক। আচ্ছা, এই তানভীর আলম খান, বুঝছেন কিনা? তুই চলে ফিরে আপনি তো কথা শুনেন না, আমি যখন কথা বলি আপনি তখন বই পড়েন। পাইছেন? ওনার বইতে পাইছেন? একই ব্যক্তি যে আপনি এখন বলতেছেন কেন? আমি তো ওই মুহূর্তে বই দাগাতে বলছিলাম, তখন দাগান নাই কেন? আচ্ছা, ধন্যবাদ। দেখেন, বলেন। ওই একই কার্য প্রক্রিয়াটা বলতেন সলিমুল্লাহ। ওই যে গতে লেখা আছে একই কার্য প্রক্রিয়ায়, আর 33 হলো পৃথক পৃথক ঘটনা, একসাথে না। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, যখন কথা বলবো তখন তখন শুনবেন, আর যখন বই দেখতে বলবো দেখবেন। আপনি আপনি ই করলে হবে না। বইতে তো সব আছে, আমার কাছে পড়তে আসছেন কিসের জন্য?
তাও আবার ডাবল টাকা দিয়ে ভরতেছেন, একবার তো শেষ হয়ে গেছে, আবার ভরতেছেন ডাবল টাকা দিয়ে, তাইলে এটা তো কথার দাম আছে এই কারণে তো ভরতেছেন। দেখেন ডাবল আপনাদের কিন্তু ফাঁকি দিচ্ছে না, নতুন নতুন প্রশ্ন প্রতিদিন। সো এটা কোনো ইয়া না, দেখেন যারা দেখেন। আচ্ছা আমরা আসি, যে বা যারা চলে গেছে যে এনার কাছে আর কি করবো, আর কিছু পাওয়ার নাই। দেখেন সাইলেন্স সাইলেন্স। যখন কোনো ব্যক্তি চুরি, বলপূর্বক গ্রহণ, আন্ডারলাইন করবেন, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ অপরাধে অভিযুক্ত, এবং অন্য ব্যক্তি আন্ডারলাইন করবে চোরাই মাল গ্রহণ করেছে বা দখলে রেখেছে, এই ক্ষেত্রে এই দুই ব্যক্তিদের একত্রে বিচার করা যেতে পারে। এখানে দুইটা জিনিস মনে রাখেন, এক, যে চুরি করছে আর যার কাছে চোরাই মাল পাওয়া গেছে, এই দুইজনের বিচার একসাথে করা যাবে। ধরেন একজন ব্যক্তি ডিপ জল একটা মোবাইল চুরি করে নিয়ে গেছে, চুরি করে নিয়ে সে ওই মোবাইলটা বিক্রি করছে নিশা সওদাগরের কাছে, তাহলে এই জায়গায় এই দুইজনের বিচার কি একসাথে করা যাবে। সে হলো চোর আর আরেকজন হলো চোরাই মাল যিনি রাখছে, তাহলে এই দুইজনের বিচারও একসাথে করা যাবে। এটাই বলতেছে 239-এর কততে, উমো, এই যে উমো নাকি, হ্যাঁ এই- হ্যাঁ সেটা তো ধারা আলাদা, কিন্তু পৃথক চার্জ গঠন করে একসাথে বিচার করবে। ওনার যে চুরি করছে তার তো 379, আর যে চোরাই মাল রাখছে তার তো 411, কিন্তু দুইজনের বিচার করবে কি একসাথে, এটা হলো কথা। চার্জ তো ডেফিনেটলি পৃথক পৃথক, কিন্তু বিচার হবে একসাথে। না এটা মুখস্থ, আমি আপনাদের কিছুই মুখস্থ করতে বলি না। আমি সাবসেকশনের আপনাদের কবে কোন প্রশ্ন দিচ্ছি, হাতে কোনো দুই একটা থাকতে পারে। দেখেন আচ্ছা, এটা আপনার এমনিতেই মনে থাকবে যে একটা অপরাধ করতে অনেকজনে মিলে, এক, যে অপরাধ করছে যে প্ররোচনা দিছে, দুই, 234-এর অপরাধ একাধিক যে ব্যক্তি মিলে করছে, তিন, 35-এর যে একই কাজের অংশ করতে একাধিক ব্যক্তি মিলে, কত, চার, চুরি, আত্মসাৎ এগুলো যে করে চোরাই মাল যে রাখে, কত, পাঁচ। এই তো আর দুইটা বাকি আছে। দেখেন যে ব্যক্তিগণ দণ্ডবিধির 411 এবং 414 ধারায় চোরাই মালের জন্য অভিযুক্ত, দেখেন 411-তে আছে চোরাই মাল গ্রহণ, আর 414-তে আছে চোরাই মাল লুকিয়ে রাখা, দুটোর ভিতর পার্থক্য আছে। একজন ব্যক্তি গরু চুরি করে আইনে আর একজনের কাছে বিক্রি করছে, সে জেনে এই কিনছে যে এটা হলো চুরাই গরু, আর এটা হলো 411। আর যে বলে যে গরু কিনতেছি না, কিন্তু আমার বলে অনেক গরু আছে, তোরটা রাখিয়ে দাও, তাহলে যদি সে লুকায় রাখে তারটা কত, 414। তাহলে যে চোরাই মাল গ্রহণ করে আর যে চোরাই মাল লুকিয়ে রাখে, এই দুইজনের বিচার একসাথে করা যাবে। এটা কত, 6, 239-এর কত, 6। যে ব্যক্তিগণ দণ্ডবিধির 411, 414 ধারায় চোরাই মালের জন্য অভিযুক্ত এবং যে অপরাধের দ্বারা উক্ত মালের দখল হস্তান্তর করা হয়েছে, একত্রে বিচার করা যাবে। মন খারাপ নাকি? আচ্ছা দেখেন, তারপরে দেখেন গোল্ডেন দণ্ডবিধির 12 নং অধ্যায়, এটা গোল্ডেন ভাই, দণ্ডবিধির 12 নং অধ্যায়ের আন্ডারলাইন করবেন, মুদ্রা সম্পর্কিত অপরাধ। আমাদের দণ্ডবিধি যখন পড়বো তখন আমরা জানি 230 ধারায় সংজ্ঞা দিছে ফারুকাবাদ মুদ্রা, মনে আছে? আপনাদের পড়াইছিলাম। 231 ধারায় আছে মুদ্রা জাল, 32 আছে বাংলাদেশি মুদ্রা জাল, এই টাইপের আছে। তো এই মুদ্রা জাল, স্ট্যাম্প জাল, এই রিলেটেড সকল শাস্তি আলোচনা করছে কত অধ্যায়, 12তম অধ্যায়। তো বলতেছে 7 নম্বরে 12 নং অধ্যায়ের অধীন মুদ্রা সম্পর্কিত অপরাধ এবং এমন অপরাধ সংগঠনের সহায়তা বা প্রচেষ্টা, মানে যে জাল করে আর জাল করতে যে কি করে সহায়তা, এই দুইজনের বিচার একসাথে করা যাবে। এটা কত, 7, 239-এর 7। এখন মজার বিষয় হচ্ছে, আপনি যখন একা একা পড়বেন আপনার দ্বিগুণ কনসেন্ট্রেশন এতে দেওয়া লাগবে। এবং এরপরে আমি আমার কথাই বলি যে প্রথম যখন পড়তাম মনে হতো যে 234 আর 234 তো ওই জায়গাও লেখা আছে, আবার 239-এও লেখা আছে, পার্থক্য তো খুঁজে পাই না। বাট অ্যাকচুয়ালি ওই জায়গা কয়জন, একজন, আর এখানে কয়জন, একাধিক। আবার 235-এর একে যা আছে সেটার সাথে 39-এ পার্থক্য কি, ওই জায়গায় একজন আর এই জায়গায় কয়জন, একাধিক নাকি? তাহলে আমরা 239-এর 7টা একটু মিলাই দেখেন। 239-এর একটা অপরাধ করতে একাধিক ব্যক্তি, যে অপরাধ করছে যে প্ররোচনা দিছে, এটা কত, 2। 34-এর সেম জিনিস সবকিছু যদি একাধিক ব্যক্তি করে, 3।
35-এর একের একই কার্যের অংশ হিসেবে কোন অপরাধ করে একাধিক ব্যক্তি, কত? 4। তারপরে আছে আপনার চোরাই মাল, আত্মসাৎ এগুলা যে করে আর চোরাই মাল যে গ্রহণ করে একসাথে, কত? 5। চোরাই মাল গ্রহণ যে করে, চোরাই মাল লুকিয়ে যে রাখে, অর্থাৎ 411 414, কত? 6। আর দণ্ডবিধির 12তম অধ্যায়ের অপরাধ যে করে আর যে সহায়তা করে, এটা কত? 7। তাহলে আপনি যদি এই 7টা পয়েন্ট মনে রাখতে পারেন তা আপনার লিখিত তো হয়ে গেছে। এই যে এইভাবে আপনি সাজাইয়া লিখে দিবেন যে 239 ধারায় 7 শ্রেণীর ব্যক্তিদের একত্রে বিচার করা যাবে, এই 7 শ্রেণীর ব্যক্তি। তো দেখেন বাকি আমরা পরে পড়বো, যা পড়লাম এটা একটু সামারি করে দিয়ে আমরা আজকে পরীক্ষা দিই। আজকে একটু অল্প করবো। আজকে আমরা প্রথমে পড়ছিলাম দেখেন চার্জ কাকে বলে, তারপরে চার্জের উপাদান পড়ছি, তারপরে আপনার আহ যে অপরাধে চার্জ গঠিত হয়েছে সেই অপরাধেই সেই আইন অনুসারে চার্জের শব্দ ব্যাখ্যা করতে হবে 224। চার্জ যে কোনো সময় পরিবর্তন করা যাবে 227। পরিবর্তনের ফলে বিচার চলবে 28, স্থগিত থাকবে 29, সাক্ষী রিকল করবে 31। চার্জে ভুল থাকলে গুরুতর বলে বিবেচিত হবে না 25, গুরুতর বলে বিবেচিত হবে কত? 32। পৃথক পৃথক অপরাধের জন্য পৃথক চার্জ 233। ব্যতিক্রম আলোচনা করছে 34, 35, 36, 39। একজন ব্যক্তি 3টা অপরাধ করে একই ধরনের 12 মাসের মধ্যে 34। একই কার্য প্রক্রিয়ায় একাধিক অপরাধ করলে 35-এর 1। একটা অপরাধ করতে বিভিন্ন সংজ্ঞা দিছে 235-এর 2। কি অপরাধ করছে এটা নিয়ে সন্দেহ হইলে কত? 236। আর যে সকল অপরাধীদের বিচার একসাথে করা যাবে এটা কত? 239। কয় শ্রেণী? আপাতত এতটুকু পড়ে আসবেন আগামী দিন। এছাড়াও আমরা আরো 2টা ধারা পড়বো, আগামী দিন পড়বো। একটা হলো 237, 238। এতটুকু যদি আপনি মাথায় রাখতে পারেন এখন থেকে, রাখলে আপনার লিখিতর জন্য এই অংশটুকু শেষ। বুঝতে পারছেন? ধন্যবাদ। এখন পরীক্ষা হবে, আপনাদের প্রশ্ন দিয়ে দিচ্ছি। স্যার ডকুমেন্টটা দিয়ে দিয়েন স্যার একটু।